কি মিস্টার বিলাতি ইঁদুর, এইভাবে এখানে কাকে খোঁজা হচ্ছে? ভ্রু জোড়া নাচাতে নাচাতে, কই কোথায় কাকে খুঁজবো? আমি তো এমনি আর কি। যেভাবে কথা বলছেন মনে হচ্ছে তো চোর চুরি করে ধরা খেয়েছে। তার মানে কি তুমি আমাকে বোঝাতে চাচ্ছ আমি চোর? বোঝাতে চাচ্ছি কি, বুঝেই তো গেলেন। মেরু মুচকি হাসছে। মেহরাব একটু খেপে গেল। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার টিচার। টিচারকে চোর বলছো? শাস্তি কি হতে পারে তোমার জানা আছে তো? জানা আছে। এই আর কি শাস্তি হিসাবে আপনার অধর আর আমার অধর হবে এটাতেই। তুমি কি বোঝাতে চাচ্ছ ক্লিয়ারলি বলো তো। সিম্পল লিপ কিস হবে আমার শাস্তি। আমি আর তোমার ঠোঁট কখনো না। তুমি ভুলে যাচ্ছ কি সব বলছো? লজ্জা শরমের মাথা খেয়েছো? দিন দিন তো বেশর্মা হয়ে যাচ্ছ। মেরু এবার মেহরাবের কাছে এসে ধাক্কা দিয়ে শিউলি গাছের সাথে মিলিয়ে দেয়। মেহরাব নিজেকে সামলে চেয়ে আছে মেরুর দিকে। মেরু এক হাত দিয়ে মেহরাবের গালে আঙ্গুল চালাতে লাগে, অন্য হাত গাছের সাথে ঠেস দেওয়া। কখনো কখনো ভালোবাসার জন্য উন্মাদ, পাগল, কাঙাল সবকিছুই হতে হয়, নয়তো ভালোবাসা জমে না স্যার। ভালো যাকে তুমি বাসবে তার থেকে শরম লজ্জাকে বেঁচে কটকটি খাবে, দেখবে প্রেম জমে ক্ষীর। আর আমি তো আপনার কাছেই আমার শরম লজ্জাকে বেসামাল করে দিয়েছি। তাহলে বলুন কি করে আমি সরামি হব? বেশারামি তো হব, তাই না? মেরুর ঠোঁটে এখনো এক চিলতে হাসি ঝুলে আছে। মেহরাব মেরুর প্রতিটা কথা গিলে নিচ্ছে। উপর থেকে নিজেকে শক্ত রাখছে, ভিতর থেকে কিছু অনুভব ঠিকই করছে। কি হলো, এইভাবে চেয়ে কি দেখছেন? ওই নীলাভ চোখ দুটি আমার খুব টানে, একবার ছুঁয়ে দিতে দেবেন স্যার? আমার বয়ে গেছে দেখতে তোমায়। এটা তোমার নয় আর না তোমার হবে। এভাবে কাছ থেকে সরো, কেউ দেখে ফেলবে। দেখুক না, সমস্যা কি? আমার তো লজ্জা নেই, আর আপনার আছে, কারণ আমি আপনি মিলে একজনই। সো যে দেখবে সেই লজ্জা পেয়ে যাবে। মেরুন সরে দাঁড়াও, বাসায় যাওয়ার টাইম হয়েছে। মেরু এবার সরে দু হাত দিয়ে জামা ধরে ঢুলে ঢুলে বলছে, স্যার আমায় থ্রি পিসে কেমন লাগছে? মেহরাব সোজা হয়ে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, ভালো লাগছে। শুধুই ভালো, আর কিছু নয়? আর কি? রাজ জানো, আমার না সত্যি রাগ হচ্ছে। সত্যি করে বলুন না কেমন লাগছে। মায়াবতীকে সবসময় অপসরই লাগে, সে যা পড়বে তাতেই মুগ্ধতায় ছেয়ে যাবে। মেরু লজ্জা পেল। মেহরাব মুচকি হাসলো। লজ্জাবতী গাছের পাতার মতো নুইয়ে পড়েছে। ভাই, এই মেয়ে নাকি লজ্জাও পায়। মেহরাব পিঞ্চ মেরে একটা কথা বলল, কেউ বুঝি লজ্জাও পেতে পারে? আগে জানা ছিল না। লজ্জা নাকি বেচে দিয়ে কটকটি খেয়েছে। তা লজ্জা আসলো কোথা থেকে? বারে, আমার স্যার আমাকে প্রশংসা করছে, লজ্জা তো উড়ে এসে গায়ে মাখিয়ে দিয়ে চলে গিয়েছে। তো আমি কি করব? লজ্জা তো আমার নেই। তাই বুঝি? তা কি করে শিওর হচ্ছ তোমার লজ্জা নেই? দেখাবো কি করে? না থাক, যাও বাসায় যাও। একটু দেখাই না স্যার, প্লিজ একটু। বেতের বাড়ি খাবে তাহলে দেখবে ভূত ঘাট থেকে নেমে পড়েছে, তখন আর দেখানোর ইচ্ছা থাকবে না। সমস্যা নেই, আমি রাজি আছি, তবু একটু। বলে মেরু মেহরাবের একদম কাছে চলে আসলো। মেহরাবের চোখে চোখ রেখে মেহরাবের পায়ের পাতার উপর ভর দিয়ে গলা দু হাতে আঁকড়ে নিল। এদিকে মেহরাব কিছুই বুঝতে পারছে না মেরু চাচ্ছেটা কি। মেহরাব মেরুর কোমর ধরে গাছের আড়ালে নিয়ে দাঁড় করালো। মেরু এখন গাছের সাথে ঠেকে আছে। মেহরাব গাছেতে এক হাত দিয়ে আরেক হাত মেরুর কোমরেই ধরে আছে। তুমি কি জানো ছেলেদেরকে কখনো নেশায় ডুবাতে নেই? তাহলে সেই নেশায় ডুবে তুমি শ্বাসকে যেতে পারো। ছেলেদেরকে উন্মাদ পাগল করতে নেই, সেই পাগনামিতে তুমিও ছটপট করতে পারো। তুমি মেরুন বড্ড নেশালো, তোমার মায়ায় জড়াতে দিও না। একবার জড়িয়ে গেলে তুমি কখনো আমার থেকে ফিরতি পথে ফিরে যেতে পারবে না। আমি যেতে চাই না ফিরতি পথে, আমি কাঙাল হয়ে ঘুরে বেড়াতে চাই আপনার প্রেমে। প্লিজ আমাকে আপনার নেশায় ডুবতে দিন, ডুবিয়ে নিন। প্লিজ আমাকে আপনার অঙ্গনে রাঙিয়ে নিন। মেহের, আমি আপনার জীবন সঙ্গিনী হতে চাই। মেহরাব এবার মেরুর ফেসে ফু দিল। মেরু কেঁপে উঠল, সাথে চোখ বন্ধ করে নিল। নিঃশ্বাস বেড়ে গিয়েছে, বুকে ধুকপুক শব্দ হচ্ছে, শ্বাস ঘন হয়ে উঠেছে। মেহরাব সবকিছুই পরখ করে দেখে ঠোঁট বেঁকে নিঃশব্দে হেসে নিল। এবার নেশালো কণ্ঠে মেরুর কানে ফিসফিস করে বলল, কি হলো মেরুন, এভাবে কাঁপছো কেন? এখনো তো ছুঁয়ে দেখিনি তোমায়। আমার স্পর্শ সহ্য করতে পারবে তো? মেরুর দম বন্ধ হয়ে যাওয়ার মতো। মেরুর ঠোঁট কেঁপে যাচ্ছে। মেরু কিছু বলতে যাচ্ছে, কিন্তু হঠাৎ কোন এক অদৃশ্য তাকে বাধা দিচ্ছে।
তবু খুব কষ্টে কাঁপা কাঁপা গলায় বলল, মেহের, আমার কেমন কেমন লাগছে, প্লিজ দূরে সরুন। এখন আমাকে তোমার নেশায় টেনে দূরে ঠেলে দিচ্ছ কেন? আমি তো এখন তোমাকে ছাড়ছি না। আমার নেশায় ডুবতে চাচ্ছ, একটু তো ডুবে নাও। মেহরাব নিচের ঠোঁট কামড়ে হাত দিয়ে মেরুর থুতনি উঁচু করে নিল। মেরু এখনো খিচে চোখ বন্ধ করে আছে। মেহরাব মেরুর এমন ভয়ার্ত চেহারা দেখে ফিক করে হেসে দূরে সরে আসলো। মেরু হাসির শব্দ পেয়ে চোখ খুলে দেখে মেহরাব হাসছে। মেরুর কপালে ভাঁজ করে চোখ ছোট ছোট করে চেয়ে আছে। খুব রাগ হচ্ছে, তার সাথে এতক্ষণ মজা উঠলো। সরি, আসলে আমি এমনটা করতে চাইনি। তোমাকে বোঝাতে চেয়েছি সব সময় এমন ভালোবাসা নিয়ে পড়ে না থেকে পড়াশোনায় ফোকাস করো, তোমার জন্য ভালো হবে। এসবে সময় নষ্ট করা ঠিক নয়, বুঝলে? যখন সময় হবে ভালোবাসা নিজেই চলে আসবে। এখন ঘাট থেকে ভালোবাসার ভূত নামাও। মেরু পারছে না মেহরাবকে চিবিয়ে খেতে। রাগে জেদে মেহরাবের শার্ট টেনে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আচমকা এমন হতে মেহরাব কিছুই বুঝে উঠতে পারল না। মেরু নিজের মতো করে ঠোঁটের রাজত্ব চালিয়ে যাচ্ছে, রাগ জেদ সব মিটিয়ে নিচ্ছে। মেহরাব মেরুর সাথে সাড়া দেয়নি, না বাধা দিয়েছে, চোখ বন্ধ করে অনুভব করে নিচ্ছে। মেরু মেহরাবের ঠোঁটে কামড় দিয়ে ছেড়ে সোজা হাঁটা শুরু করলো। মেহরাব নিজের ঠোঁটে হাত রেখে মেরুর দিকে চেয়ে রইল। হঠাৎ আঙ্গুলে খেয়াল করলো লাল রঙের মতো কিছু। পরক্ষণেই বুঝতে পারলো যে এটা রং নয়, এটা তো রক্ত। এই মেয়ে কি? একে তো নিজের ঘাড়ে নেওয়া মানে আমার রক্ত ডাইনির মতো চুষে খাওয়া। একে নিয়ে কি আমার কপাল পড়ব? লিপকিস তো করলই, উল্টো কি জেদের জাল মিটিয়ে গেল। মেয়ে তো নয়, যেন জ্বলন্ত কয়লা। মেহরাব মেরুকে মনে মনে বিভিন্ন ধরনের কথা শুনে নিজেও চলতে লাগলো। ছাড়বো না, আমি ওই মেয়েকে কিছুতেই ছাড়বো না। আমাকে থাপ্পড় মারা, আমাকে, এই রাত্রি চৌধুরীকে, তোকে আমি কিভাবে যে আঘাত করব তুই টেরও পাবি না। রাত্রি বাসায় এসে ড্রেসিং টেবিলের আয়না ভেঙে ফেলেছে। রাগে জেদে হাতে যা পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে। এমন শব্দ পেয়ে সাহেলা তাহমিনা দৌড়ে আসলো। মামুনি, কি হয়েছে? তুমি এভাবে ক্ষেপে আছো কেন? বলো মাম্মামকে কি হয়েছে। রাত্রি মামা বলে ন্যাকা কান্না কাঁদতে লাগলো। রাত্রি, কি হয়েছে বল? এভাবে রেগে আছিস কেন? কেউ কিছু বলেছে? কেউ বকেছে? আমাকে বল, বড় আম্মুকে বল। মাম্মা, আজ একটি অসভ্য লম্পট মেয়ে আমার গায়ে হাত তুলেছে, আমাকে চড় মেরেছে। মাম্মা, আমি সহ্য করতে পারছি না, ওকে আমার শেষ করে দিতে ইচ্ছে করছে। মাম্মা, আমি ওকে শাস্তি দিতে চাই নিজ হাতে। ওর সাহস কি করে হয় ওই রাত্রি চৌধুরীর গায়ে হাত দিবার? মাম্মা, আমি পারছি না, তুমি প্লিজ কিছু বলবো। কোন অসভ্য ভিখারি মেয়ে আমার মেয়ের গায়ে হাত তুলেছে? ওর হাত আমি ভেঙে দেব। তোমার বাবাকে আমি বলছি, দাঁড়াও, এর ব্যবস্থা আমি করেই ছাড়বো। আমার সোনার টুকরো মেয়েকে মেরেছে। ছোট, এভাবে বলতে নেই, আমি কথা বলছি তো। রাত্রিমা, কেউ তো শুধু শুধু কাউকে মারে না। তুমি নিশ্চয়ই কোনো দোষ করেছো, তাই তোমার গায়ে হাত তুলেছে। তুমি কি এমন করেছো তোমাকে মেয়েটি চড় মারলো? ভাবি, তুমি এই মেয়েটার পক্ষ নিচ্ছ? আমার মেয়েকে যে মারলো তা চিন্তা করছো না? তুমি অচেনা মেয়ের কথা শুনছো। আরে ছোট, তেমন কিছু নয়। আর আমি ওর টান কেন টানবো? এটা তো ঠিক, কেউ কাউকে এমনিতে কখনো আঘাত করে না। ভুল করেছে হয়তো, তাই চড় মেরেছে। বড় আম্মু, আমি কিছু করিনি, ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এই দেখো, আমি ব্যথাও পেয়েছি। পরে যখন জিজ্ঞেস করলাম কেন ফেলে দিয়েছো, বেয়াদব মেয়ে তখনই চর বসিয়ে দিল। আচ্ছা থাক, তুই রাগ করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি মেহেরের সাথে কথা বলে মেয়েটিকে শাস্তি দেব, কেমন? এখন যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার পাচ্ছি। তাহমিনা চলে গেল। রাত্রিও রাগে ফ্রেশ হতে চলে গেল। এদিকে সাহেলাও বকবক করে খেপে চলে গেল। হেই বেবি ডল, কেমন আছো? হঠাৎ করে কেউ সামনে এসে এভাবে কথা বলবে মেরু ভাবতে পারেনি। চমকে উঠল। যখন ছেলেটিকে দেখলো অবাক হয়ে চেয়ে রইল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। মুহূর্তে মেরুর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। হাত মুষ্টিবদ্ধ করে ফুলে আছে। হেই বেবি ডল, চিনতে পারছো না আমায়? ওই যে সেই দিন তোমাকে ড্রপ করে নিয়ে আসলাম, ভুলে গিয়েছো এত তাড়াতাড়ি? মেরু নিজের রাগ অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে নিল। এভাবে নিজে এসে ধরা দেবে পাখি কখনো ভাবতেই পারেনি। যাকে পাঁচটা বছর ধরে খুঁজে যাচ্ছে তাকে আজ সচক্ষের সামনে দেখতে পাচ্ছে।
হেই, তুমি কি ভাবছো? মনে পড়ছে না বুঝি? তুমি ড্রাঙ্কে ছিলে, তাই হয়তো মনে নেই, ভুলে গিয়েছো। কিন্তু তোমায় কেউ যদি উপকার করে, তার উপকারের কথা একদম ভুলে যেতে নেই, বুঝলে? মেরু কটমট করে চেয়ে মুহূর্তে মুখে হাসি ফুটিয়ে বলল, সরি ভাইয়া, আপনি কি বলছেন বুঝতে পারছি না। আপনি আমার উপকার করেছেন, আমি আপনার সাহায্য নিয়েছি, মনে নেই আমার? আমি যে তোমাকে ক্লাব থেকে নিয়ে এই বাসা অবধি ড্রপ করে দিয়েছি, তোমার কিছুই কি মনে নেই? তুমি কি মন ভুলে মেয়ে? না ভাইয়া, আমার মনে নেই। আপনাকে ধন্যবাদ অনেক। এই বলে মেরু পাশ কেটে চলে যেতে নিতেই আবার হিমেল সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন আপনি? না মানে, তুমি যে আমায় চকলেট বয় বলে ডেকেছো, আমার কান টেনেছো, এসব সত্যি তোমার মনে নেই? তুমি আমার কাঁধে মাথা রেখেছিলে, সব ভুলে গিয়েছো? মেরু সত্যি অবাক হচ্ছে, সে এসব করছে। ছি, কি করে পারলো? ড্রাঙ্কে ছিলাম, যার জন্য মনে নেই আমার। বাই দ্য ওয়ে, আর কিছু বলবেন আপনি? বলার জন্যই তো আসা। তোমার নামটা কি মাইন্ড না করলে জানতে পারি? আমার নাম মেরু। আপনার নেম? আই এম হিমেল চৌধুরী। মেরু কপাল কুঁচকে নিল, কারণ এতক্ষণ ভালো করে দেখেনি, বাট এখন ভালো করে পরখ করে দেখে কেমন একটা যেন মেহরাবের সাথে মিল পাচ্ছে। আমার নামের পেছনে চৌধুরী। তখন ভার্সিটির মেয়েটি কি যেন নাম, রাত্রি না ফাত্রি, ওকে ওদের মতো কিছু একটা লেগেছে। ওই বেয়াদব মেয়েটার নামও চৌধুরী ছিল। মেরু মনে মনে সবগুলোকে একভাবে ভেবে সাজিয়ে দেখছে। হে বেবি ডল, কোথায় হারিয়ে গেলে? আসলে আমি তোমাকে প্রায় সপ্তাহখানেক ধরে খুঁজে যাচ্ছি, কিন্তু তোমার দেখা পাইনি। আজ কি করে যেন তোমার সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। হিমেল তো খুব খুশি। এই মেয়েকে সেই দিন এক নজর দেখে ভালোবেসে ফেলেছে। সেই দিনকার পর থেকে হিমেল মেরুর বাসার সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু মেরু ঠিক টাইমে বাসায় আসতো না বলে দেখা হতো না। আজ দেখা হয়ে গেল। এদিকে মেরু ভাবছে যা হয় বান্দার মঙ্গলের জন্যই হয়। এখন হবে আসল ধামাকা। তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। পাখিকে যখন একবার নিজের হাতের মুঠোর সামনে পেয়েছি, তো খাঁচায় বন্দি তো করবই করব। আপনি, আমি পেয়ে গেছি তোর সাথে অন্যায় যারা করেছে তাদের খোঁজ। দোয়া করিস যেন এই প্রতিশোধে আমি জিতে ফিরতে পারি। মেরু হিমেলের সাথে আরো কিছু কথা বলে মেরুর অন্য একটা নাম্বার দিয়ে ভাব জমিয়ে বাসায় চলে গেল। এদিকে হিমেল খুশি মনে সেও চলে গেল। সামনে কি হতে যাচ্ছে তারা কেউ জানে না, শুধুমাত্র মেরু আর তার উপরওয়ালা ছাড়া। মামা, কড়া করে 2 কাপ রং চা দেন তো। 2 মাস ধরে আপনার হাতে খেয়ে একদম নেশা হয়ে গেছে। বলতে গেলে আপনার হাতে কোনো ম্যাজিক আছে মামা। কি যে কন্যা বাবা, তোমাগো লাগেই তো আমার এই দোকান। তোমরা ভালোবাসো বলেই তো আজ আমার এত দূর যাওয়া। শান্ত ভার্সিটির অপর সাইডে টঙের দোকানের মামাকে কথাটা বলে আদিকে নিয়ে খুব আরাম করে বসে পড়ল। শান্ত, 3 দিন থেকে যা বুঝলাম, মেরুন নামের যে মেয়েটা, ও নাকি মেহেরাবকে খুব ভালোবাসে। ভার্সিটির সকল স্টুডেন্টরা নাকি ভয় পায়। মেহেরাবও মেরুকে ভালোবাসে। দেখিস না, আজকাল তাদের মধ্যে টিচারের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যা বলেছো মামু, আমিও ইদানিং তাই খেয়াল করতেছি। তুমি তো মামু তিন্নির লগে প্রেম জমিয়ে ক্ষীর বানিয়ে গপ গপ করে গিলে খাচ্ছ, আর আমি ক্ষীরের লবণটাও চেটে টেস্ট করতে পারলাম না। পুরা নামে ফাটা কপাল আমার। তুই মামু ভালো হইতি না কোনো দিন। মামু লন আপনাকে চা, আজ ফ্রিতেই খাওয়ামু আপনাকে। না মামু, আমরা খুশি হয়ে আপনার থেকে চা বিস্কুট খেয়ে যাই। এতে আমরা যে তৃপ্তি পাই, তেমন আপনার টাকা আপনার হাতে আসলেও আপনার তৃপ্তি হয় কেন? আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যাব, এটা একদম ভালো নয় মামু। আসলে আজকাল তোমাদের মতো ভালো মানুষ খুবই কমই আছে। তোমরা অনেক ভালো। তোমাদের মন মানসিকতা, আচার আচরণ সব আমার ভালো লেগেছে। দয়া করে বাবা আমাকে ফিরিয়ে দিও না, আমি খুশি মনে তোমাদেরকে খাওয়াচ্ছি। আদি শান্ত আর কি বলবে, বোঝানোর পরে বুঝলো না। পরে বাধ্য হয়ে রাজি হলো। क्या बात है, आजकल तिन्नी को दिमाग में क्या चल रहा है और मुझे कुछ नहीं पता। এই ছেমরি, তোর হিন্দি রাখবি? আমরা নিজেরাই তো জানতাম না তেমন। শালি তলে তলে অনেক দূর পানি গড়াইছে, আজ হাতে নাতে ধরছি, একে এখন বানাবো। চল আমার সাথে, ওর আজকে একদিন কি আমার যে কয়দিন লাগে। মেরু ওদেরকে নিয়ে তিন্নির কাছে আসছে। এদিকে তিন্নি হাতে একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ভার্সিটির বাইরে। তিন্নি আদির চলে যাওয়ার পানে চেয়ে আছে। পিছন ফিরে এক পা দিতেই ভরকে গেল, সাথে ভয়ার্ত চেহারা নিয়ে ড্যাব ড্যাব করে চাইল। হাত দুটি পিছনে লুকিয়ে মন ভুলানো একটা ভেটকি হাসি দিল। কি লুকিয়েছিস আমাদেরকে দেখে?
সন্ধ্যান চোখে সবগুলো তিন্নিকে আটকে নিয়েছে। তিন্নি আমতা আমতা করে বলল, না মানে আসলে কই কিছু না তো, এমনি হাত পিছনে রেখেছি। এই চুন্নির ঘরের পিসাচিনি, একদম মিথ্যা কবি না। তোর হাতে কিছু একটা আমরা দেখছি, তুই নিজ ইচ্ছায় দেখাবি না আমরা নিজেদের শক্তি ব্যয় করব? আসলে হয়েছে কি? থাক, তোর বলতে হবে না। মৌ, মিতু, রিয়া, হামলা যেভাবে পারিস। এদিকে তিন্নি মেরুর হামলার কথা শুনে ভার্সিটির ভিতর দৌড়। পিছনে ওরা চারজনও মৌমাছির মতো ছুটে চলছে। করিডোরের এক একটা পিলার ধরে ধরে সব কয়টা চিল্লাচ্ছে, কিন্তু কেউ তিন্নিকে ধরতে পারছে না। তিন্নি করতেই থাম বলছি, নয়তো আজ তোকে চিবিয়ে লবণ মরিচ ছাড়াই নান কাবাব করে খাবো। সত্যি করে বল, ছেলেটা কে? তোকে কে ফুল দিয়েছে? ওরা সবাই হাঁপিয়ে গেছে। তিন্নিও আর পারছে না, দাঁড়িয়ে পড়লো। ওরা ধরে এক একটাকে ইচ্ছে মতো কিলাতে লাগলো। আরে আরে থাম, মেরি শ্বশুর কি হবো বউরা, এমনি মাইরা ফেললে আমার শ্বশুরে দেখা হইব না, পরে কিন্তু তো করে একটারেও আমার শাশুড়ি করুন না, বলে দিলাম। লাগতো না তোর মতো হারামি শাশুড়ির হওয়া। তোর কাছে পড়া দিব কে? যে আইব সে একটা রাম চাকর, আর তুই হবি তার রামনি। কি বলিস সবাই? আমার মতো সুন্দর রাধে কয়জনের এবার জোটে, আর তোরা কিনা আমাকে অপমান করছিস। ভেরি স্যাড। তোদের আসতে শাশুড়ি ক্ষেত্র থেকে বয়কট করলাম, আর এই যে মেরি মা মেরো কি বাচ্ছি, তুই আমারে কি কাবাব বানালি কইলি? নান কাবাব শুনেছি নান রুটি হয়, তুই নান কাবাব পাইলি কই? মাথা গেছে তোর? অত কিছু জানি না। আমি তোকে নান মানে লবণ ছাড়া কাবাব বানাই ওদের সবাইকে খাওয়াবো। এবার সত্যি করে বল, ছেলেটা কে ছিল? ওকে ওকে বলছি, আগে বল, চিল্লাবি না। আসলে মেহরাব স্যারের বন্ধু আদির সাথে আমার রিলেশন। এদিকে এই একটা কথা শুনে সবাই জোরে কি বলে চিৎকার দিয়ে উঠল। তিন্নি চমকে কান চেপে ধরে রইল। ওরা এত বড় শখ হজম করতে পারেনি, তাই এভাবে চিল্লান দিল। মেরু তো এখনো মনে হচ্ছে যা শুনলো হয়তো ভুলে শুনলো। তিন্নি কি বাচ্ছি, তোকে আজ আলু ভর্তা করে কোরমা বানিয়ে বাজারে বিক্রি করবো। হারামি, তলে তলে এত দূর গেছো আর আমাকে জানালো না। আমি বুঝে উঠতে পারিনি দোস্ত, বিশ্বাস কর, আমাকে তোর ভুল বুঝিস না। দেখা হলো কি করে? কিভাবে কি হলো সব বল। তিন্নি সব খুলে বলে দিল, কিভাবে দেখা, কিভাবে শুরু, সব। ওরা সকলে মনে হচ্ছে ঘুরে আছে। এদিকে মেরু মেহরাব স্যারকে, অন্যদিকে তিন্নি। বাহ, দুই বান্ধবী ভালোই করছে। সেটা বড় কথা নয়, কথা হচ্ছে মেরুর দিকে তাকা। ওর আবার এখন মূর্তির মতো সংসারের মানে বুঝলাম না, হলোটা কি? কথায় আছে অতি শোকে ওপারের টিকিট কাটে। ও হজম করতে পারেনি, তাই ওখানে ওপারের মরিচ তুগা লাগছে। ঠিক ঠিক ঠিক। আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক ওভাবেই করবে কাজগুলো। আমি চাই ওর এমন অবস্থা করো যেন মাসেও উঠে দাঁড়াতে না পারে, পারলে হাত ভেঙে দিবে। এই নাও তোমাদের 50,000 টাকা, যদি লাগে পরে আবারও দিব, কিন্তু আমার কাজগুলো ভালোভাবে করে দিতে হবে। তোমরা ওকে এমনভাবে মারবে যেন শরীরের জোর শক্তি ক্ষয় হয়ে যায়, জীবনেও অন্যের গায়ে হাত ওঠাতে না পারে। ইয়েস ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমরা সব ঠিকভাবে করে নেব। আপনাকে আমরা জানাবো। তাহলে আমরা আসি এখন। লোকগুলো চলে গেল। এতক্ষণ যে কথা বলছিল সে আর কেউ নয়, রাত্রি চৌধুরী, যে কিনা মেরুকে মারার জন্য লোক ভাড়া করে নিয়ে এসেছে। আজকে তুই বুঝবি এই রাত্রি চৌধুরীর গায়ে হাত তোলার পরিণতি কি হতে পারে। তুই চিনিস না আমি কতটা ভয়ঙ্কর। আমি তোকে শেষ অবধি দেখে নিব। একটা চর নয়, 4-4টা চর দিচ্ছিস, আমি ভুলতে পারি না, আর কোনোদিন ভুলতেও পারবো না। যে অবধি তোকে হাসপাতালের বেডে পড়ে থাকতে না দেখি, ততক্ষণে আমার মনে শান্তি নেই। তোর দিমাগের ক্ষমতা ভেঙে ঘুরে ঘুরে না দেওয়া অবধি আমার শান্তি নেই, একদম শান্তি নেই। মেরু ভার্সিটির বাইরে এসে বাইকে উঠে হেলমেট মাথায় লাগাতে লাগাতে চেয়ে দেখলো মেহরাব পকেটে হাত দিয়ে রাস্তার পিলারের সাথে হেলে চেয়ে আছে। মেরু মুচকি হাসলো। মেহরাবকে ভীষণ কিউট লাগছে।
সামনে বড় চুলগুলো ফেলে রেখেছে, স্টাইল করে পকেটে 2 হাত ভরে হিরোদের মতো এগিয়ে আসছে। তবে যাই হোক, এই হিরোদের থেকেও ভয়ঙ্কর মেরুর কাছে। মেহরাব মেরুর সামনে এসে দাঁড়ালো। আজ চলে যাচ্ছ যে? কেন? থাকলে বুঝি ভালো হতো? পাল্টা প্রশ্ন করতে বলিনি, উত্তর চেয়েছি। না, এমনি আর কি। তবে জানা ছিল না আজকাল ভার্সিটির ইংলিশ স্যার আমার জন্য আকুল হয়ে পড়ছে, অধীর অপেক্ষায় থাকে। আগে জানলে কখনো অপেক্ষাই রাখতাম না, আর প্রশ্ন করতেও হতো না। পিঞ্চ মেরে কথা না বললে তোমার হয় না মেরুন, তাই না? আমি জাস্ট এমনি এখানে দাঁড়িয়েছিলাম, ওই আমার ভার্সিটি লাইফে বন্ধুদের সাথে কথা বলছিলাম। আর তুমি কী সব ভেবে নিয়েছো? স্টুডেন্ট তুমি, স্যারের জন্য এসব মনে করাও তোমার জন্য পাপ, বুঝলে? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গিয়েছি। তবে স্যারের ঠোঁটে ঠোঁট মিলিয়ে লিপ কিস করাটা বুঝি অনেক সোয়াবের। তাহলে স্যার আরেকবার সোয়াব নিতে দিবেন প্লিজ, এমনি গুনাহগার বান্দা। মজা নিচ্ছ তুমি আমার সাথে? দিন দিন কেমন বেয়াদবি করছো আমার সাথে। আমার ভালোবাসা, আমি যা খুশি তাই করব। ভালোবাসবো, বেয়াদবি করব, অপমান করব, অভিমান করব, রাগ করব, সব কিছুই তার প্রতি আমার অধিকার রয়েছে। আপনি বলার কে? আর আপনার থেকে অনুমতি কে চেয়েছে বলুন তো? সত্যি তোমার সাথে কথা বলাই আমার অযথা টাইম নষ্ট। যাও, যেখানে যাচ্ছ ওখানে যাও। স্যার, ও স্যার শুনুন না। মেরুন, তোমাকে আমি অনেকবার বুঝিয়েছি, এভাবে আমায় ডাকবে না। তুমি কথা শোনার মেয়ে নাও। সাদে কি আর বেয়াদব বলেছি? তাহলে শিখিয়ে দিন না স্যার, তবেই তো শিখবো। জাস্ট শ্যাট আপ, ইউ গো হোম নাও। ইংলিশে আমার অ্যালার্জি আছে স্যার, আপনাকে বোঝাতে পারি না। জাস্ট শ্যাট আপ। বয়ে গেছে, শাট আপ হতেই। আমি চললাম পাগলির সাথে। পাগল হওয়া আমার কোনো ইচ্ছে নেই, বাই। মেহরাব হাঁটা দিল তার বাইকের কাছে। এদিকে মেরু মেহরাবের সাথে আস্তে ধীরে চলতে লাগলো। স্যার, আপনার ইচ্ছে হলে আমার সাথে আসতে পারেন, আমি মানা করব না। আমি আবার দয়ালু মেয়ে, সবার সাহায্যে এগিয়ে আসি। আমার যাবার মতো ওয়ে আছে, তোমার সাহায্য নেওয়ার আমার কোনো দরকার বা ইচ্ছে শক্তি নেই। ছি, এত বড় অপমান করলেন স্যার আমারে। করলাম না আপনার সাহায্য। বাই। মেরু অভিমান করে বাইকের স্পিড বাড়িয়ে দিল। এদিকে ততক্ষণে মেহরাবও বাইক চালিয়ে নিল। ভার্সিটির বাইরে মেরুর জন্য অপেক্ষায় ছিল। মেরু জানে না মেহরাবের পাগলামি মেরু বুঝেনি এখনো মেহরাব যে তাকে ভালোবাসে। মেহরাব মেরুকে বুঝতেও দেয় না, উপরে তো বুঝতেই পারলেন। এদের বুক ফাটে তো মুখ ফাটে না দশা। মেহরাব মুচকি হেসে চলতে লাগলো। মেরু 6-7টা ছেলেদের মাঝখানে বাইক থামিয়ে বসে আছে। আসলে এটাকে বসে থাকা নয়, ছেলেগুলো উল্টো মেরুকে আটকে নিয়েছে গোল করে। মেরুর কপালে ভাঁজ আছে, দিমাগে কিছু খেলছে না। এরা কারা? কেন তাকে আটকে নিয়েছে? কি চায় তারা? এই সবই ভেবে যাচ্ছে। এই তোরা মেয়েটাকে ধর, এই মেয়েটার কথাই তো বলা হয়েছে, চল সবাই। গুন্ডাগুলো একে একে সব কয়টা এসে মেরুকে টেনে নামাতে লাগলো। এই আপনারা কারা? এইভাবে আমাকে টানছেন কেন? এই হাত ছাড়ুন বলছি, কেউ আমাকে টাচ করবেন না, ছাড়ুন বলছি। মেরু জোরাজুরি করছে, কিন্তু এদের থেকে ছাড়া পাচ্ছে না। হঠাৎ করে পিছন থেকে একটা গুন্ডা মাথায় বাড়ি মারে। সাথে সাথে মেরু চিৎকার দিয়ে উঠে মাথা ধরে নেয়। মাথা কেমন জানি ঘুরে যাচ্ছে, সব কিছু অন্ধকার মনে হচ্ছে, চোখ নিভু নিভু। গুন্ডাগুলার আরেকটা এসে যেই মেরুকে আঘাত দিবে, পিছন থেকে একজন এসে ধরে নেয়, লাঠির টান দিয়ে নিয়ে সেও গুন্ডাদের সাথে মারপিটে লেগে পড়ে। এক পর্যায়ে গুন্ডাগুলা না পেরে উঠে এসে একজন নিজের প্রাণ নিয়ে বেঁচে ফিরে। মেরু মাথা ধরে নিচে পড়ে যায়, মাথা ফেটে রক্ত পড়ছে। এখনো কিছুটা সেন্স আছে, নিভু নিভু চোখে শুধু একজনকেই সামনে দেখতে পেল, কিন্তু পিছন সাইড। পরক্ষণে চোখ বন্ধ করে নিল, সেন্স চলে গিয়েছে। সেই একজন দৌড়ে খুব ভয়ার্ত মুখে এগিয়ে আসছে। মেরুন, এই মেরুন, চোখ খুলো, তোমার কিচ্ছু হবে না। তুমি চোখ বন্ধ করবে না। এই দেখো তোমার স্যার চলে এসেছে, তোমার ভালোবাসা চলে এসেছে, তোমার কিচ্ছু হতে দিবে না। প্লিজ তুমি চোখ বন্ধ করো না। মেহরাব অস্থির হয়ে পড়ল, কি করবে ভেবে পাচ্ছে না। এক পর্যায়ে মেরুকে কোলে নিয়ে দৌড়াতে লাগলো। মেহরাব ছুটে চলেছে মেরুকে কোলে নিয়ে। ওর মনে হচ্ছে কেউ তার আত্মাকে আঘাত করেছে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, শরীর থেকে ঘাম ছুটছে। হাসপাতালে এসেই পাগলের মতো ডক্টরদের ডেকে যাচ্ছেন। কয়েকটা নার্স আর ডক্টর দৌড়ে এসে মেরুকে সিটে নিয়ে ওটিতে চলে গেল।
এদিকে বাইরে মেহরাব পাগলের মতো ছটফট করে যাচ্ছে। কে বা কারা মেরুকে ক্ষতি করতে চেয়েছে? এভাবে মেরুকে কেন মারতে আসলো? তখন প্রতিটা গুন্ডার ফোকাস ছিল মেরুর উপর। মেরুকে আঘাত করতে বারবার ছুটে আসছিল, কিন্তু মেহরাবের জন্য আর একটা টোকাও শরীরে দিতে পারেনি। এদিকে মেহরাবেরও কপালে হাতে ব্যথা পেয়েছে, কপাল থেকে রক্ত পড়ছে, সাথে হাতও ছিলে গিয়েছে অনেক। নার্স এসে মেহরাবকে বারবার বলে গিয়েছে ব্যান্ডেজ করে দিবে, কিন্তু সে ওটির সামনে থেকে এক পাও নড়বে না, এই পণ করেছে। নার্স মেহরাবের সাথে পেরে না উঠে বাধ্য হয়ে চলে গিয়েছে। মেরু ঠিক না হওয়া অবধি সে এখান থেকে যাবে না, কিছুতেই না। স্যার মেরুন এখন কেমন আছে? ও ঠিক আছে তো? প্লিজ বলুন স্যার, ওর বড় ধরনের কোনো সমস্যা হয়নি তো? ওটি থেকে ডক্টর বের হওয়ার পর মেহরাব খুব অস্থির হয়ে ডক্টরকে জিজ্ঞাসা করতে লাগলো। ডক্টর মুখের মাস্ক, হাতের গ্লাভস খুলতে খুলতে বলল, সি ইজ অল রাইট। পেশেন্টের তেমন কোনো ক্ষতি হয়নি, যার জন্য পেশেন্ট এখন বিপদমুক্ত। তুমি টেনশন করো না। তুমিও দেখে আহত হয়েছো, ব্যান্ডেজ কেন করোনি? প্রবলেম নেই স্যার, আই অ্যাম অল রাইট। আমি কি আমার মেরুকে দেখতে পারি একবার প্লিজ স্যার? ঘুম শিফট করা হলেই দেখা করতে পারবে। ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে, হয়তো 3-4 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। মেয়েটির বাড়ির সদস্যদের ইনফর্ম করো। মেয়েটি তোমার কে হয়? মেহরাব ডক্টরের কথা শুনে একটু চুপ করে আমতা আমতা করে বলল, স্যার ও আমার স্টুডেন্ট। স্টুডেন্টের জন্য এতটা পাগলামি তো কেউ করে না। মেয়েটিকে ভালোবাসো? ভালোবাসার প্রেমিকরা এমনই হয়। ডক্টর মুচকি হেসে মেহরাবের কাঁধে হাত দিয়ে বলল, আমিও আমার গিন্নিকে খুব ভালোবাসি, ঠিক তোমারই মতোই। কোনো একদিন এমন পাগলামি করেছিলাম, আজ তোমাকে দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল। কি হয়েছিল মেয়েটির সাথে? এভাবে আঘাত কি করে পেল? মেহরাব ডক্টরকে সব খুলে বলল। ডক্টর কথায় কথায় মেহরাবকে ব্যান্ডেজ করে সান্ত্বনা দিয়ে চলে গেল। এদিকে মেহরাব মেরুর রুমের বাইরে দরজায় দাঁড়িয়ে থেকে এক দৃষ্টিতে অসহায় চোখে দেখতে লাগলো। মেরু ঘুমিয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, ফ্যাকাশে মুখ, কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে মেহরাবের। এই মেয়েটি ওকে কতটা ভালোবাসে, কতটা পাগলামো করে, সবকিছু যেন চোখের সামনে ভেসে উঠছে। মেরুর প্রতিটা কথা মেহরাবকে এখন অস্থির করে তুলছে। আজ যদি মেহরাব তখন মেরুর পিছন পিছন না যেত, তাহলে মেরুর কি অবস্থা হতো? ভেবেই যেন শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে উঠল, বুকে যন্ত্রণা অনুভব হলো হারিয়ে ফেলার। মেহরাব এবার সাখাওয়াত হাসানকে ফোন লাগালো, পরিচয় গোপন রেখে খবরটা দিয়ে রেখে দিল। এদিকে মেরু উঠে যাবার আগে মেহরাবকে চলে যেতে হবে। সাখাওয়াত তাহরিনা দৌড়ে ছুটে আসছে, মেহরাব দেখে সরে গেল। ওরা রুমে ঢুকে মেরুকে এভাবে দেখে পাগলের মতো কাঁদতে লাগলো। মামনি, তোমার এমন অবস্থা কি করে হলো? কে আমার মেয়েকে এভাবে আঘাত করেছে? কে আমার মেয়ের ক্ষতি চায়? আমার মেয়ে সাখাওয়াত। আমার মেয়েকে দেখো কিভাবে পড়ে আছে, আমার মেয়ে খুব কষ্ট হচ্ছে। তুমি আমার মেয়েকে ঠিক করে দাও সাখাওয়াত। আমার মেয়ে আমি এভাবে দেখতে পারছি না। তাহরিনা খুব করে কাঁদছে। সাখাওয়াতও নিশ্চুপে কষ্ট পাচ্ছে। তার জানা মতে তার নিজের কোনো শত্রু নেই, তাহলে কে মেয়েকে এভাবে আঘাত করলো? এমনটা কি করে হলো? মেরুর মা, কেঁদো না, ডাক্তার বলেছে তো আমার আম্মা কিছু হয়নি। মামুনি আমার ভালো আছে, তোমাকে কাঁদতে দেখলেও আরো ভেঙে পড়বে। তুমি একটু শান্ত হও, এভাবে কাঁদলে ওর জন্য খারাপ হবে। সাখাওয়াতের কথায় কি আর মায়ের মন ঠিক থাকে? তাহরিনা নীরবে চোখের জল ফেলছে। এদিকে মেরু নড়ে উঠল, চোখ পিট পিট করে খুলে পাশে চেয়ে নিজের বাবা মাকে দেখে ভরকে উঠল। আমার মাথাটা প্রচুর ভার অনুভব হলো, সাথে ব্যথাও করছে খুব। মেরু বুঝতে পারছে না সে এখন কোথায় আছে। ভালো করে আশপাশ চেয়ে দেখে তবেই বুঝতে পারলো। মামনি, তুমি ঠিক আছো? এই দেখো মামা বাবা চলে এসেছি তোমার কাছে। তোমার কি হয়েছিল? কি করে আঘাত পেলে? কারা তোমাকে আঘাত দিয়েছে? আমাদের বলো, তোমার বাবা তাকে শাস্তি দিবে খুব কঠিন করে। দেখুন, পেশেন্টকে এসব বলে বিব্রত করবেন না। পেশেন্টের মাথায় আঘাত পেয়েছে, বেশি উত্তেজিত হলে ক্ষতি হবে। এখন একটু রেস্ট নিতে দিন। নার্স বলে চলে গেল। ওরাও চুপচাপ বসে মেয়েকে দেখতে লাগলো। এদিকে মেয়েরা মেরুর জ্ঞান ফিরে আসার পর পর সেও চলে এসেছে। মেরুর সামনে পড়লে ধরা খেয়ে যাবে, তাই দেখা না করেই চলে গেল। মাম্মা, তুমি এভাবে কেঁদো না, আমার তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমরা জানি না মা, আমাকে রং নাম্বার থেকে একটি ছেলে কল করে বলল, পরিচয় দেয়নি। মেরু ভাবতে লাগলো, যখন সে আঘাত পেয়েছিল তখন তাকে কেউ একজন আগলে নিয়েছিল, তাকে রক্ষা করেছিল। ঝাপসা চোখে সে লোকটিকে দেখেছে।
চেহারা ভালোভাবে দেখতে পাইনি, যদিও যতটুকু দেখেছে মনে হচ্ছিল তার মেহের ছিল। পেছন সাইড তো তেমনটাই লেগেছে, কিন্তু মেহের কি করে তাকে বাঁচাবে? সে তো অভিমান দেখিয়ে নিজেই চলে এসেছিল, নাকি অন্য কেউ? আবার তার সাথে এখনো দেখা করতে আসেনি। নার্স বলে গেল সে চলে গিয়েছে, কিন্তু কেন তার সামনে আসেনি? কি এমন আছে? মেরু মনে মনে ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়ল। আজ নিয়ে প্রায় 15 দিন হতে চলল মেরু ভার্সিটিতে যায় না, না মেহরাবকে দেখতে পাচ্ছে। মেরু প্রতিদিন ছটফট করে মেহরাবকে দেখার জন্য, কিন্তু নিজের কন্ডিশনের জন্য পারছে না। তিন্নি, রিয়া ওরা প্রায় 2 দিন পর পর দেখা করে যেত। মেরুর আজ মনটা ভীষণ খারাপ লাগছে। আগের থেকে ভালোই একটু সুস্থ হয়েছে, কিন্তু পুরোপুরি নয়। মন ভালো নেই তার মেহেরকে দেখার আকুলতার জন্য। 15 দিনকে মনে হচ্ছে 15 যুগ ধরে সে তার মেহেরকে দেখছে না। বারান্দায় মন খারাপ করে মোমুকে কোলে নিয়ে বাইরে চেয়ে রাতের শহর দেখতে লাগলো। ব্যস্ত নগরীতে কেউ কারোর জন্য বসে থাকে না, সবাই যে যার কর্মে ঢলে পড়ে। নিজের স্বার্থে আজকাল কেউ ছাড় দেয় না, সবাই স্বার্থ বুঝে। মেরু ভেবে যাচ্ছে এত দিন হলো, অথচ মেহের তাকে একবারও দেখতেও আসলো না। মা তিন্নি ওদের কাছে আমার খবর জানতেও চাইলো না। কি করে তার মেহের এমনটা করতে পারলো? আর পরক্ষণে বা কেন? সে তার মেহেরকে ভালোবাসে, মেহের তো তাকে ভালোবাসে না। যে মানুষটির জন্য সে এত কাঙ্গাল, অথচ তার এমন পরিস্থিতিতে তার খবরটাও নিল না। সে কি বড় ভুল করে ফেলেছে তাকে ভালোবেসে? তার বোনের মতো সেও কি ঠকে যাচ্ছে? মেরুর বুকে খুব যন্ত্রণা হচ্ছে। ভালোবাসার মানুষটির এমন অবহেলা কেউ সহ্য করতে পারে না। ভেবেছিল সে মেহরাবের মন কিছুটা হলেও জয় করতে পেরেছে, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে সে ব্যর্থ প্রেমিকা, খালি হাতে ফিরে এসেছে। তার আঘাতের কথা জেনেও যে তাকে নিয়ে পরোয়া করেনি, সে কখনো ভালোবাসতে পারে না। মেরু হঠাৎ করে খুব কাঁদতে শুরু করলো। তার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। বাবা মাম্মার জন্য মেহরাবের কাছে সে ছুটে চলে যেতে পারছে না, নয়তো আজ সে মেহরাবকে দেখে নিজের ভেতরটা পরিপূর্ণ করত। প্রায় ঘন্টাখানেক কেঁদে নিজেকে হালকা করলো। ভাবতে লাগলো, তাকে কে মারার জন্য গুন্ডা ভাড়া করলো? তার এমন বড় শত্রু কে আছে? মেরু বুঝে উঠতে পারছে না। আগে তো কোনোদিন এমন হয়নি। আচ্ছা, এর পিছনে কি রাত্রি মেয়েটার হাত আছে? না, ও কেন এই সামান্য বিষয় কেমন জটিল করবে? আবার করতেও পারে, কারণ থ্রেট দিয়েছিল, যদি ওই হয় তবে ওকে আমি ছাড়বো না। আমাকে, এই মেরুকে মারার জন্য গুন্ডা ভাড়া করা? আরে আমি নিজেই তো 100। ওদের সাথে ফাইট করা আমার বা হাতের খেল ছিল। শুধু তখন মন মানসিকতা ঠিক ছিল না বলে আঘাত করতে পেরেছে। আচ্ছা, ওই লোকটাই বা কি ছিল? উফ, এত কিছু ভেবেও কিচ্ছু বুঝে উঠতে পারছি না। সবকিছু এলোমেলো হচ্ছে। একদিকে প্রতি রাতে সে আগন্তুক আমাকে জ্বালিয়ে মারছে, অন্যদিকে হিমেল চৌধুরী, মেহরাব চৌধুরী, এখন আবার উটকো আর এক লোক এসে আমাকে দেমাগটাকে খেতে শুরু করলো। এদেরকে কি করে জানবো আমি? কি করে খুঁজবো এদের? দুজনকেই তো পেয়েছি, এই আগন্তুক আর ওই লোকটা। ওদেরকে কি করে খুঁজে পাবো? আর নিতে পারছি না। মেরু উঠে বিছানায় এসে শুয়ে পড়লো। রাত গভীর। পাশে বসে মেরুর মায়াবী চেহারাটা দেখে যাচ্ছে সেই আগন্তুক। মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে ভেবে তার হৃদয়টাও জ্বলে যাচ্ছে। মেরুর হাত নিয়ে উল্টো পিঠে চুমু খেলো। ভালোবেসে কষ্ট পাচ্ছ আমি জানি, আমি চাই না তুমি কষ্ট পাও, কিন্তু আমি চাই তুমি তোমার ভালোবাসাকে সত্যিই খুঁজে নাও। আমি নিজ থেকে ধরা দিচ্ছি না, তবে তোমার জন্য ক্লু আমি প্রতিটা দিন রেখে যাই। তুমি হয়তো বুঝতে পারো না, তুমি ভালোবাসো মেহেরকে, আর আমি ভালোবাসি তোমাকে। তোমাকে এমন অবস্থায় দেখতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে আগলে নিতে পারলাম না, তবে আমি কথা দিচ্ছি যে তোমাকে যে আঘাত করার চেষ্টা করেছে তাকে আমি খুঁজে বের করে শাস্তি দিয়েই ছাড়ব। তোমার গায়ে কেউ ফুলের টোকা দিক, আমি তা চাই না। তুমি আমার যন্ত্রণা অনুভব করবে, তুমি আমার ব্যথায় ব্যথিত হবে, আমার আঘাতে তুমি কষ্ট পাবে, অন্য কারো নয়। আমি তোমাকে আঘাত করব, আমি তোমার আঘাতের মলম হব। সব কিছুতেই আমি নামক নেশা তোমার মাঝে বিরাজ করবে, আমাতেই তোমার বন্দী। আমি ভালোবাসি তোমায় মেরু, খুব করে ভালোবাসি, সত্যি বলছি। তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ মেরুন। আগন্তুক মেরুর গালে কপালে অধর ছুঁয়ে দিল। মেরু নড়ে উঠল, আগন্তুকের হাত জড়িয়ে আবার ঘুমিয়ে পড়ল। আগন্তুক ভরকে গেল। এখন কি করে হাত ছাড়িয়ে নেবে? যেভাবে জড়িয়ে নিয়েছে মনে হচ্ছে কোল বালিশ জাপটে ধরে ঘুমোচ্ছে। আগন্তুক আস্তে করে হাত ছাড়াতে গিয়েও পারল না, কারণ মেরু খুব টাইট করে ধরে রেখেছে।
বড় মুসিবতে পড়ে গেলাম। এখন কি হবে? এই মেয়ে তো নিশ্চিত আমাকে ধরে ফেলবে। কি করি, কি করা যায়? ভাবতে থাকলো, কিন্তু কিছুই পেল না। ওভাবে প্রায় আধা ঘন্টা ছিল। আগন্তুক বুঝতে পারলো তার হাত হালকা হয়ে আসছে। এই সুযোগ, যেই ভাবা সেই কাজ। হাত আস্তে করে কোনো রকম ছুটিয়ে এক মুহূর্ত না থেকে চলে গেল। ভার্সিটিতে মেহরাব গেট দিয়ে ঢুকতেই বড় সড় ঝাটকা খেলো, কারণ স্বয়ং মেরুর সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার বুকে 2 হাত জড়িয়ে। মুখটা দেখে বোঝার ক্ষমতা নেই যে কি রিয়াক্টে মেরু তার দিকে চেয়ে আছে। মেহরাব শার্টের কলার ঠিক করে নিল। এতদিন পর আমাকে দেখে ভয় পাচ্ছেন বুঝি? কেন? তোমাকে দেখে আমি কেন ভয় পাবো? চোর কিছু চুরি করে থাকলে ধরা পড়ে যাবার ভয় থাকে সব সময়। আপনাকে দেখে তাই মনে হলো। তুমি সবসময় আমাকে চোরের সাথে তুলনা কেন করো? আমার একটা পেশা আছে, শিক্ষকতা। ওকে, সে যাই হোক, আমাকে কেন দেখতে যাননি? আমি তোমাকে দেখে কি করব? আমি তোমাকে কেন দেখতে যাব? কোনো কারণ নেই। না। এবার মেরু মেহরাবের হাত ধরে টেনে একটা ফাঁকা ক্লাসে নিয়ে আসলো। আজ ভার্সিটিতে মেরু মেহরাব দুজনেই তাড়াতাড়ি চলে এসেছে। স্টুডেন্ট কম, কেউ ওদেরকে দেখেনি। মেরু রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মেরুন, কি করছো? এইভাবে কেন নিয়ে আসলে? আর দরজা লাগাচ্ছ কেন? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, খারাপ কিছু হতে পারে। সরে দাঁড়াও, আমি চলে যাব। মেহরাব দরজার কাছে যেতে গেলে মেরু মেহরাবের হাত টেনে ধরে। মেহরাব মেরুর হাতের দিকে চেয়ে মেরুর দিকে তাকায়। ভালোবাসেন আমায় কেন বুঝতে দেন না? কেন এত লুকোচুরি? কেন এভাবে নিজেকে আড়াল করে রেখেছেন? মানে কি এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমার সব কিছু ঠিক আছে। আমি উত্তর চাই, প্লিজ। আজ এড়িয়ে যাবেন না, আর চাইলেও পারবেন না, কারণ আমি বুঝে গিয়েছি মেহের। মেরু মেহরাবকে জড়িয়ে ধরলো। মেহরাব এখনো চুপচাপ থ হয়ে দাঁড়িয়ে আছে। আপনি কেন আমাকে বুঝতে দেননি? আপনি আমার সেই স্বপ্নে আসা প্রতি রাতের পুরুষ, যে কিনা আমাকে প্রতি রাতে ভালোবেসে যেত। আপনি কেন আমাকে বুঝতে দেননি আমি যাকে ভালোবেসেছি সেই আগন্তুক ব্যক্তিটি আপনি? আপনি সেই আমার আগন্তুক যে প্রতি রাতে ভালোবাসার টর্চার করে চলে যেত, অথচ তাকে আমি বুঝতে পারিনি। আপনি আমাকে ভালোবাসেন মেহের। আজ আমি আপনার ভালোবাসা খুঁজে পেয়েছি। আমি আপনাকে পেয়ে গিয়েছি। কি সব বলছো? মাথা ঠিক আছে তোমার? মেরুকে হাত দিয়ে সরিয়ে মেরু মুচকি হাসলো। কি হলো বলো? এসব কি বলছো? কিসের আগন্তুক? কিসের কি? কে তোমায় ভালোবাসে? কে তোমাকে ভালোবাসার টর্চার করে? এসব ফালতু কথা আমাকে কেন শোনাচ্ছ? মেরু মেহরাবের সামনে একটা আংটি ধরে ইশারা করলো। মেহরাব সেদিকে চেয়ে মেরুর দিকে চাইলো, যার অর্থ হলো তুমি ধরা পড়ে গিয়েছো, তোমাকে জেলে নেওয়া হবে চোর মশাই। মেহরাব চুপ করে আছে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? উত্তর দিন, এই আংটিটা কার? আমি কি করে জানবো? তাই আপনার হাতের আংটিটা কোথায় তাহলে? এটা তো দেখছি সেম টু সেম আপনার আংটিটার মতোই, তাই না? মেহরাব নিজের আঙ্গুলের দিকে চেয়ে দেখলো সত্যিই তার আঙ্গুলে আংটিটা নেই। আর কি, ফেসে গিয়েছে ভালো করেই। আর একটা কথা, কাল রাতে আমি আপনাকে আমার রুমে দেখেছি। আপনি আমার পাশে বসে আমাকে পরখ করেছেন, আমার সারা মুখে অধরের ছোঁয়া দিয়েছেন। আমি কিন্তু ইচ্ছে করে আপনার হাত আঁকড়ে ধরেছিলাম। আপনি কি ভেবেছেন আমি আপনাকে জানতে পারবো না, ধরতে পারবো না? আপনি নিজেকে কতদিন আড়াল রাখতেন, আজ তো ঠিক খুঁজে বের করেছি। প্লিজ মেহের, আপনি এখন অস্বীকার করবেন আপনি আমায় ভালোবাসেন না, এত কিছু হয়ে যাওয়ার পরও? মেহরাব মেরুর কোমর টেনে কাছে নিয়ে আসলো। মেরুর ঠোঁটে মিষ্টি হাসি। মেহরাব চোখে চোখ রেখে নেশালো কণ্ঠে বলল, আমার ভালোবাসা তোমার জন্য খুব ভয়ঙ্কর হবে মেরুন। তুমি সহ্য করতে পারবে তো? আমার প্রতিটা অনুভূতি তোমাকে মাতাল করে তুলবে। তুমি নিতে পারবে তো? ধরা পড়ে গিয়েছে যেহেতু, মিষ্টি তো খেতেই হবে, কি বলো? আপনাকে আমার বাধা দেবার সাধ্য নেই, কারণ আমার পুরোটাই আপনার বিরাজ। একবার বলুন ভালোবাসি। যেই দিন বলবো সেই দিন আমার ভালোবাসা উজাড় করে দিব। আমি ভালোবাসি না তোমায়। তাই? হুম। আচ্ছা। মেরু মজা নিচ্ছে। মেহরাব মুচকি হেসে মেরুর কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। মেরুর চুলের পিছনে হাত ডুবালো। মেরু চোখ বন্ধ করে আবার খুলে মেহরাবের দিকে চাইলো। মেহরাব মেরুর মাথা উঁচু করে গলায় ডিপলি কিস করে। মেরু চোখ খিচে হাত খিচে মেহরাবের শার্ট টাইট করে ধরলো। মেহরাব এবার মেরুর কানের কাছে এসে স্লো ভয়েসে নেশালো কণ্ঠে বলল, নিজেকে প্রস্তুত করো তোমার মেহেরের প্রতিটা ভালোবাসায় রাঙিয়ে তুলতে। এতদিন তুমি দেখিয়েছ, আজ থেকে তোমার মেহেরের ভালোবাসা দেখবে। মেরু এই প্রথম মেহরাবের প্রতিটা কথায় ভয়ে ঢোক গিলতে লাগলো। মেহরাব মেরুকে চোখ মেরে দরজা খুলে শীষ বাজাতে বাজাতে চলে গেল।
এইদিকে মেরু এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহরাবের কথাগুলোই ভেবে যাচ্ছে। হে বেবি ডল, আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। ইউ লুক সো বিউটিফুল টুডে। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলবো, তুমি উত্তর দেবে? বলুন, চেষ্টা করব দিতে। তোমার বাসায় কে কে আছেন? পাপ্পা, মাম্মা আর আমি। ওহো আচ্ছা, তোমরা 3 জন শুধু? আর আমার বাসায় অনেকে আছে, যেমন বাবা, মা, বোন, চাচু, বড় আম্মু আর একটু ভাই। বাহ, সুন্দর, বড় ফ্যামিলি দেখছি আপনার। এতটুকু কথা বলার পর কিছুক্ষণ ওদের মধ্যে নীরবতা ছেয়ে গেল। মেরুও চুপ, হিমেলও চুপ। মেরু মনে মনে ভাবছে অন্য কিছু, আর হিমেল সে ভাবছে আজ কি করে মেরুকে তার মনের কথা বলবে। ভার্সিটির পরপরই মেরু যখন বাসার সামনে চলে এসেছিল, ঠিক তখন হিমেল রিকোয়েস্ট করেছিল মেরুর কাছে আজ মেরুকে কিছু কথা বলবে। মেরু কিছু একটা ভেবেই হিমেলের রিকোয়েস্টে রাজি হয়ে যায়। তাই তারা দুজন একটা পার্কে হেঁটে হেঁটে কথা বলছে। মেরু হিমেলকে সুযোগ দিচ্ছে, হিমেলকে সে নিজের ফাঁদে ফেলতে চাচ্ছে, তাই ভাব নেওয়া। মেরু একটু বিরক্ত হলো, কি বলবে, যার জন্য এত রিকোয়েস্ট করলো, অথচ এই একটা কথা বলে চুপ করে আছে। লম্পট লোক একটা। মেরু এবার নিজেই আগ বাড়িয়ে বলল, আপনি কি এই কথাটা বলতেই আমায় এত দূর নিয়ে এসেছেন, নাকি অন্য কিছু বলতে চান? মেরুর কথা শুনে হিমেল আমতা আমতা করলো, কোথা থেকে শুরু করবে ভাবতে লাগলো। এই যে মিস্টার হিমেল চৌধুরী, আমার বাসায় যেতে হবে। আপনার কিছু বলা থাকলে বলুন, নয়তো আমি চলে যাচ্ছি, খুব ক্লান্ত লাগছে। আসলে বেবি ডল, আমি যে কথাটা বলবো বা যে কারণে তোমাকে এখানে নিয়ে এসেছি, তুমি শুনলে রাগ করবে না তো? রাগ করার মতো বললে অবশ্যই রাগ করব। আচ্ছা বলুন, কি বলবেন? বেবি ডল, ভালোবাসি তোমাকে। মেরু একটা বাক্য শুনেই হঠাৎ পদচারণ থামিয়ে দাঁড়িয়ে পড়ল। মেরু রাগ করেনি, তবে একটু অবাক হয়েছে। এমনটা তো হবারই ছিল, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা মেরুর জানা ছিল না। হিমেলের সাথে কয়েক মাসই তো হলো পরিচয় হয়েছে, সব সময় বাসার সামনে এসে অপেক্ষা করে, আর আজ কিনা ডিরেক্ট প্রপোজ করে বসলো। মেরু হিমেলের চোখের আড়ালে রহস্যময় হাসি হাসলো। মেরু এখনো অবাক হবার ভান করে দাঁড়িয়ে আছে। বেবি ডল, আমি সত্যিই তোমায় ভালোবাসি। তোমাকে সেই ক্লাবে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। কয়েকটি মাস ধরে আমার রাতের ঘুম তুমি কেড়ে নিয়েছো। আমি ঠিকমতো সুস্থভাবে কোথাও স্থির হয়ে থাকতে পারি না। শুধু আমার মস্তিষ্কে তোমার বসবাস। তোমায় আমি নিজের করে পেতে চাই। আপনি সব কি বলছেন হিমেল? আপনার আমার পরিচয় হলোই তো কয়েকদিন, তাহলে কি করে ভালোবাসি বলছেন? আমি জানি না কখন কিভাবে ভালোবেসে ফেলেছি। তোমায় সত্যিই বলছি, ভালোবাসি বেবি। আচ্ছা, আমাকে সত্যি করে একটা কথা বলবেন? আমি যা যা জিজ্ঞেস করব তার ঠিকঠাক উত্তর দিবেন, তাহলে ভেবে দেখব। তুমি বলেই দেখো। আগে কখনো কাউকে ভালোবেসেছেন? হিমেল কিছুটা ভড়কে গেল। মেরু খেয়াল করে মুচকি হেসে বলল, কি হলো, এইভাবে ভড়কে গেলেন কেন? তার মানে কি আমি ধরে? না না, তেমন কিছু না, এমনি আর কি। তুমি যে প্রশ্ন করেছো, সত্যি বলতে আগে আমি কখনো কোনো মেয়ের দিকে নজর দিয়েও দেখিনি। ভালোবাসা তো দূরের কথা, তোমাকে সেই দিন দেখেই আমি প্রেমে পড়েছি। আগে কখনো কাউকে ভালোবাসা হয়নি। হিমেলের মুখে মিথ্যে কথা শুনে মেরুর ইচ্ছা করছে দু গালে দুটো চড় লাগাতে, কিন্তু আফসোস এখন এটা সম্ভব নয়। সময় হলে সব কিছু নিজে এসে ধরা দিবে। মেরু নিজের রাগকে কন্ট্রোল করে মুখে কৃত্রিম হাসি রেখে বলল, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম আপনি। সে যাই হোক, আমি বাসায় যাব, আবার অন্য কোনো এক সময় কথা হবে। আর আমার উত্তরটা কি হবে তা তো বলে গেলে না। মেরু পিছন ফিরে মুচকি হেসে ভেবে দেখবো বলে চলে আসলো। আই লাভ ইউ। তারপর? আই ভেরি ভেরি লাভ ইউ সো মাচ মেহের। ভীষণভাবে ভালোবাসি যে, ভালোবাসার মাঝে কোনো খাত নেই। মেহের, আজ আসবেন না? যে কি করব, বুঝে গিয়েছো তো আমায়। ভেবেছিলাম ধরা দিব না, কিন্তু তোমার জন্য নিজেকে আর লুকিয়ে রাখতে পারলাম না। তুমি বড্ড নেশালো মেরুন। তোমার কাছে যখন আসি তখন নিজের ভিতরে ঢেউ খেলে যায়। খুব করে ইচ্ছে করে তোমাকে বুকের মাঝে লুকিয়ে ফেলতে, যেন তুমি আমাতেই বসবাস করো। তাহলে কেন আমাকে এভাবে কষ্ট দিয়েছেন? ভালো লেগেছে তাই। আপনি কি জানেন আপনার জন্য কতটা কেঁদেছি আমি, কতটা একাকিত্ব অনুভব করেছি আমি? জানি তো, তাই তো গভীর রাতে প্রতিদিন
ভালোবেসে উসুল করে দিয়ে এসেছি। মেরু চাঁদের জ্যোৎস্নার আলোতে বারান্দায় দাঁড়িয়ে মেহরাবের সাথে কথা বলছে। রাতের এই মনোমুগ্ধকর পরিবেশ, নিশ্চুপ ছন্নতা, স্তব্ধ শহরে হালকা মৃদু হাওয়ায় খোলা চুল যেন মেরুর এই মুহূর্তটাকে খুবই রোমান্টিক লাগছে। অপর পাশে ফোনে তার মেহেরের প্রতিটা কথায় শরীরে পশম দাঁড়িয়ে উঠল। কি রোমান্টিক, কথার কি মাধুর্য। কথাতে কাবু করে নিজের সাথে মিশিয়ে নেয়। তার ক্রাশ স্যার তাকে ভালোবাসে। ভাবতে যেন মেরুর ইচ্ছা করছে পেখম মেলে আকাশে উড়ে বেড়াতে। মেরু লজ্জা লজ্জা ভাব করে মেহরাবকে বলল, আপনি বড্ড লুচু মেহের। আমাকে ঘুমের ঘোরে স্পর্শ করে চলে যেতেন, অথচ আমার পারমিশন নেবার একবারও মনে করেননি। তুমি পুরোটাই আমার। বাস্তবে যেভাবে আমার পারমিশন ছাড়া জ্বালিয়েছ, আমাকে ভালোবেসেছ, ঠিক আমিও আমার অধিকারে তোমায় ভালোবেসেছি। তুমি মেরুন, খুব আকর্ষণীয়। মেরুন, তুমি কি জানো তোমার অঙ্গের সবচেয়ে মায়াবী প্রত্যঙ্গটি কোনটি? আমি তো জানি না, কখনো ওভাবে নিজেকে খুঁটিয়ে দেখিনি। তবে আমি বলে দিচ্ছি। বলুন। তোমার ঠোঁট। তুমি যখন আমার সামনে চলে আসো তখনই বেসামাল হয়ে উঠি। তোমার ঠোঁটের সেই কালো কুচকুচে তিলটিকে আমার অধরে লেপটে দিয়ে নিজেকে সামাল দিতে ইচ্ছে করে। মাঝে মাঝে খুব করে ইচ্ছে হয় তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে আমার পুচকি বউ করে ঘরে তুলি। মেরু মেহরাবের কথা আর নিতে পারছে না, প্রচুর লজ্জায় ভেঙে পড়ছে। মনের ভিতর কেমন কেমন ফিলিংস হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে তার মেহেরের কাছে। খুব করে চাচ্ছে বুকে মাথা রেখে তার মাতাল করা শরীরের ঘ্রাণ নিতে। মেয়ে হয়ে তার ইচ্ছাটাকে সে কি করে পূরণ করবে? আমি আসবো তোমার কাছে। মেরু যেন চমকে উঠল। তার মনের ইচ্ছাটুকু মুখ ফুটে বলার আগে কি করে তার মেহের বুঝে গেল। এখন সে তার মেহেরকে খুব করে পাশে যাচ্ছে। আপনার ইচ্ছে মেহের? আমি চলে এসেছি, তুমি নিচে চেয়ে দেখো। মেরু মেহরাবের কথা মতো বাইরের মানবহীন শূন্য রাস্তায় চেয়ে দেখলো। সত্যি মেহরাব দাঁড়িয়ে আছে, পরনে তার টি শার্ট আর একটা 3/4। মেরু অবাক হলো আজ। নিজ চোখে সেই আগন্তুককে দেখছে যে তারই প্রিয় ভালোবাসার প্রেমিক। মেরু মুচকি হাসলো। মেহরাব ফোন পকেটে রেখে যেভাবে উপরে উঠে ঠিক সেভাবে চলে আসলো। বারান্দার বাউন্ডারি টপকে দাঁড়িয়ে হাত ঝাড়তে লাগলো। সত্যি আপনি চলে এসেছেন? আমার বিশ্বাস হচ্ছে না। প্লিজ আমি আপনাকে একটু ছুঁয়ে দেখি মেহের। তাই? দেখো, এই নাও। মেহরাব মেরুর দিকে হাত বাড়ালো। মেরু কাঁপা কাঁপা হাতে মেহরাবকে চিমটি কাটলো। মেহরাব চিৎকার দিতে গিয়ে মেরু মুখ চেপে ধরলো। আপনার কি সুবুদ্ধি চলে গিয়েছে টিচার মশাই? এইভাবে রাত বিরাতে চেয়ারম্যানের একমাত্র মেয়ের ঘরে এসে আবার চিৎকার দিচ্ছেন? সাহস তো বড্ড। কই মাছ। তুমি আমাকে এভাবে চিমটি কাটলে কেন? আমি বুঝি ব্যথা পাইনি? না, পাননি। আর পেলেও তাতে আমার কি? আচ্ছা, আপনি তো আমার টিচার, তাহলে টিচার হয়ে স্টুডেন্টদের বাসায় চোরের মতো করে চুপি চুপি আসছেন কেন? এর জন্যই তো আপনাকে চোর বলি। আমি কি সাধে কি আর বলা হয়? চোরের কাজে লেগে পড়লেই তো পারেন। বড্ড বেশি কথা বলো মেরুন। আমি জানি। আচ্ছা, আপনি কি সত্যি আমায় ভালোবাসেন? আমি না আপনার স্টুডেন্ট। কেন মনে হয় না? টিচার বুঝি স্টুডেন্টের প্রেমে পড়তে পারে না? তাকে বুঝি ভালোবাসতে পারে না? স্টুডেন্টের সাথে বুঝি সংসার করতে পারে না? আমার ডায়লগ আমাকেই দিচ্ছেন? আমি কিন্তু ভুলিনি আপনার বিহেভিয়ার। ভুলতে বলিনি বলে মেরুকে টেনে কাছে নিয়ে আসলো। মেরুর এক হাত মেহরাবের কাঁধে, আরেক হাত মেহরাবের বুকে। মেহরাব 2 হাত দিয়ে মেরুর কোমর জড়িয়ে কপালে অধর স্পর্শ করে বলল, মেহেরের বুকে মেরুর বসবাস। মেরু হচ্ছে মেহেরের অস্তিত্ব। এই অস্তিত্বকে একই বন্ধনে টিকিয়ে রাখার জন্য হলেও তোমাকে আমার প্রয়োজন। মেহের, আপনি আমাকে এতটা ভালোবাসেন? সন্দেহ আছে? বিশ্বাস হচ্ছে না। আমাকে আপনি কি করে ভালোবাসেন বলুন না। আপনি আমাকে আগে কখনো দেখেছিলেন? দেখেছিলাম। সেই দিনটি আমি কখনো ভুলবো না। আমার সামনে এক অপসরীর হাস্যোজ্জ্বল গালে টোল পড়া মায়াবিনীকে দেখে আমি দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। হোয়াইট ড্রেসে মনে হচ্ছিল মেঘের দেশের রাজকুমারী। সেই মায়াবিনীর স্নিগ্ধতা যেন উপচে পড়েছিল। মাঝপথে এক ছোট্ট শিশুকে আদর করে কোলে তুলে নিয়ে শিশুটির ক্রন্দনরত চোখ দুটি হাতের আঙ্গুলি দিয়ে যখন মুছে দিয়েছিল, ঠিক তখনই তার প্রতি আলাদা ভালো লাগা সৃষ্টি হয়। পথ শিশুদের জন্য এত মায়া আমি মুগ্ধ হয়ে দেখেই যাচ্ছিলাম। বিশ্বাস করো মেরুন, সেই দিন তোমার জন্য
মনের মাঝে এক আলাদা অনুভূতি হচ্ছিল। তোমার হাসিতে যেন শিশুটির মন নিমিষেই ভালো হয়ে যায়। তখন সেই হাসিতে অজান্তেই আমি হেসে ফেলি। তুমি যখন বাচ্চাটিকে নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়েছিলে, ঠিক আমিও তোমার পিছু নিয়েছিলাম। তখন থেকেই তোমাকে আমার ফলো করা, তোমার জন্য ভার্সিটিতে টিচার হয়ে আসা, শুধু তোমায় দেখব বলে প্রতি রাতে তোমার আগন্তুক হয়ে অজান্তে আমার ভালোবাসায় মুড়িয়ে রাখা, সব কিছুই তোমার জন্য, শুধুই তোমার জন্য। মেরু এতক্ষণ মেহরাবের প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে যাচ্ছিল। আকাশে মস্ত বড় চাঁদ, তার সৌন্দর্যে যেন দুটো প্রেমিক প্রেমিকার আলিঙ্গনকে মোহনীয় করে তুলছে। এভাবেই দুজন দুজনকে জড়িয়ে নিজেদের নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। বেবি চলো না, আজ দুজনে কোথাও ঘুরতে যাই। প্লিজ না করো না। রাত্রি, তোকে অনেকবার বুঝিয়েছি এটা ভার্সিটি, তোর বাসা নয়। এমন ন্যাকামো আমার সাথে আবার করলে ঠাটিয়ে চড় মারবো। তুমি সবসময় আমার সাথে রুড বিহেভ করো, কিন্তু কেন? আমি কি তোমায় কম ভালোবাসি? আমাকে ভালোবাসলে কি হয় তোমার? একটু ভালোবাসো না বেবি। রাত্রি মেহরাবের একদম কাছে এসে গালে হাত দিয়ে কথাগুলো বলছে। মেহরাব বারবার আশেপাশে চেয়ে দেখছে এখানে কেউ আসছে কিনা। স্টপ দিস ননসেন্স, তুই লিমিট ক্রস করে যাচ্ছিস রাত্রি। ভার্সিটির মধ্যে থেকে টিচারকে বিরক্ত করার কারণে আমি বের করে দিতে দুবারও ভাববো না। গট ইট? আমি কিছু জানি না, আজ আমাকে নিয়ে তোমার যেতেই হবে। যদি না যাও আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে নিজেকে শেষ করে দিব। আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, আমি যাচ্ছি। রাত্রি মেহরাবকে কথা বলার আর সুযোগ না দিয়ে দৌড়ে ভার্সিটির বাইরে এসে মেইন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লো। এদিকে মেহরাব ভেবেছিল রাত্রি জাস্ট মুখে বলার জন্য বলেছে, কিন্তু সত্যি সত্যি যেমন পাগলামি করবে তা তার ধারণার বাহিরে। মেহরাব দ্রুত দৌড় দিল। গাড়ি চলছে, থামার নাম নেই। রাত্রির এমন কাণ্ড দেখে আশেপাশে লোকেরা চেয়ে চেয়ে দেখছে, যেমনটা মনে হচ্ছে এখানে কোনো সার্কাস হচ্ছে। আবার অনেকে ফোন বের করে ভিডিও করছে। রাত্রি চোখ বন্ধ করে দু হাত মেলে রেখেছে। একটু দূর থেকে খুব স্পিডে গাড়ি আসতে লাগলো। মেহরাব একটু সময় ব্যয় না করে রাত্রির হাত ধরে টেনে গাড়ির থেকে পাশে নিয়ে আসলো। আর রাত্রি ঘুরে গিয়ে মেহরাবের বুকে গিয়ে পড়লো। মেহরাব একটু ঘাবড়ে গিয়েছে, সাথে আশেপাশে যে সবাইকে নিজেদের দিকে ফোকাস হতে দেখে আনইজি ফিল হচ্ছে। রাত্রি এখনো মেহরাবের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে বারবার বলছে, আমি জানতাম বেবি তুমি আমাকে বাঁচিয়ে নেবে। আমার বিশ্বাস ছিল, আমার বিশ্বাস জিতে গেছে। বেবি আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। মেহরাব চুপ, কারণ তার সামনে 4-5 হাত দূরে রক্তচক্ষু দিয়ে একজন ভয়ঙ্কর জ্বলন্ত রমণী দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে অনেক বড় কিছু হতে যাচ্ছে। মেহরাব ঢোক গিলে চেয়ে রইল মেরুর দিকে। এদিকে মেরুর কোনো হাব ভাব কিছুই বুঝে ওঠার মতো নয়। ওর মনে কি চলছে স্বয়ং আল্লাহ ছাড়া আর ও ছাড়া কেউ জানে না। রাস্তার সাইডে জনগণের মাঝখানে কারো গালে ঠাটিয়ে থাপ্পড় মারা শব্দটা যেন খুব তীব্রতার সাথে ঝংকার দিয়ে উঠল। তার সাথে সাথে প্রতিটা মানুষ হতভম্ব হয়ে চেয়ে রইল। যার গালে থাপ্পড় মারা হয়েছে আর যে মেরেছে তাদেরকে নিয়ে লোকেরা একে অপরের মুখ পানে চাওয়াচাওয়ি করে কানাঘুষা করতে শুরু করলো। কারোরই বোঝার মতো ক্ষমতা নেই যে এখানে কি হতে যাচ্ছে। আর এদিকে যার গালে থাপ্পড়টা পড়েছে সে রাগে জিদের রক্তচক্ষু নিক্ষেপ করে গালে হাত দিয়ে তাকিয়ে আছে। এত এত মানুষজনের সামনে তাকে অপমান করা মেনে নিতে যেন খুব দুষ্কর হয়ে উঠেছে। মেহরাবের কোনো হুঁশ নেই, সে এখনো তার চক্ষু সামনের দিকে স্থির করে রেখেছে। কি হচ্ছে না হচ্ছে বুঝতে খুব বেগ পেতে হচ্ছে মেহরাবের। প্রায় 1 মিনিট 53 সেকেন্ড পর রাত্রির ঝাঁঝালো কণ্ঠস্বর মেহরাবের কানে পৌঁছাতে মেহরাবের চক্ষু এবার রাত্রির দিকে পড়ল। হাউ ডেয়ার ইউ, তোর সাহস কি করে হয় এই রাত্রি চৌধুরীর গায়ে হাত তোলার? গলার স্বর নিচু করে কথা বল। আমি আগেও বলেছি এই মেরুর সাহস বরাবরই অনেক। তোকে যে এখনো একটা থাপ্পড় মেরেছি আর বাকি একটাও দেইনি, তোর তো 7 কপালের ভাগ্য। তোর সাহস কি করে হয় এই মেরুর জিনিসে নজর দেওয়ার? মেরু রাত্রির থেকে দ্বিগুণ চিৎকার করে কথাটা বলল। মেরু চিৎকারে আশেপাশে সবাই একটু ভয় পেয়ে গেল, সাথে মেহরাবও ভরকে গেল। রণক্ষেত্র যুদ্ধ মনে হচ্ছে শুরু হতেই যাচ্ছে। মেহরাব কাকে থামাবে কাকে ধরবে কিছুই ঠিক করতে পারছে না। মেরুর রাগান্বিত চেহারা দেখে মেহরাবের পরাণ যায় যায়। মেরু যখন রাত্রিকে মেহরাবের বুকে মাথা রেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে দেখে
তখনই মেরুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বুক ছ্যাদ করে চিনচিনে ব্যথা ওঠে। যার ধারে কাছে কাউকে আসতে দেয়নি, আর আজ কিনা তার মেহেরের বুকে অন্য একজন মেয়ের মাথা রাখা, তাও আবার এতটা কাছে, যেখানে তার বসবাস, তার বাসস্থান, তার সুখ দুঃখের স্থান। একরাশ অভিমান নিয়ে মেরু হন হন করে এসে রাত্রিকে মেহরাবের বুক থেকে টেনে সরিয়ে ঠাস করে একটা চড় মেরে বসে। আকস্মিক এমন ঘটনাটা এত দ্রুত হয়ে গেল যে কারোরই বোধগম্য হলো না। এরপরে রাত্রি কটমট চাহনি নিক্ষেপ করলো আর মেরুকে কথাটি বলে উঠল। রাত্রি এবার পাল্টা মেরুকে একটা চড় মেরে বসলো। আমি রাত্রি চৌধুরী, আমার সাহসটাও বরাবর তোর থেকে অনেক। কি ভেবেছিস আমাকে তুই চড় মেরে পার পেয়ে যাবি? সবার সামনে আমাকে অপমান করা। এই রাত্রি 2 টাকার ফকিনীর জিনিসের দিকে তাকায় না, উল্টো ভিক্ষা দেয়। আর তুই কি না বলছিস আমি তোর জিনিসে নজর দিয়েছি? ফকিরনি কোথাকার। মেরু গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেল। মেরু ভাবতেও পারেনি পাল্টা রাত্রিও তাকে চড় মেরে বসবে। এদিকে মেহরাবের খুব রাগ হলো। 2 হাত মুষ্টিবদ্ধ করে নিল। নীলাভ চোখ দুটি মুহূর্তের মধ্যেই রক্তচক্ষুর মতো টকবক করতে লাগলো। তার চোখের সামনে তার জানকে থাপ্পড় মারা, এটা মেহরাবের গায়ে যেন কাটার মতো বিচ্ছে। মেহরাব এবার মুখ খুলল। স্টপ দিস ননসেন্স। হোয়াট আর ইউ স্টার্টিং হেয়ার? রাত্রি, তুই যেটা করেছিস খুব বড় অন্যায় করেছিস। আজ তোর যদি কিছু হতো তাহলে চাচ্চু ছোট আম্মুকে আমি কি জবাব দিতাম? অ্যান্সার মি ডাফার। তুই কি ভেবেছিস তোর এমন পাগলামোতে আমি তোর কথাতে রাজি হব? তাহলে ভুল ভাবছিস। তুই ভালো করে জানিস আমি তোকে কোন নজরে দেখি। আর হ্যাঁ, অন্যের ব্যাপারে না জেনে শুনে কখনো কাউকে ছোট করবি না, কাউকে বাজে কথা বলবি না। মেরুন ভিখারি মেয়ে নয়, আর নাও ফকিরনি। ওর গায়ে হাত তোলার সাহস হলো কি করে তোর? বেবি, তুমি এই বাজে মেয়েটার জন্য আমাকে বকছো? ও নিজে এসেই তো আমাকে থাপ্পড় মেরেছে, আর তুমি কি না উল্টো আমাকেই দোষারোপ করছো? ওকে কিছু বলছো না? ও কে হয় তোমার যে ওর হয়ে আমাকে কথা শোনাচ্ছ? মেরু এবার নিজে এসে রাত্রির 1 হাত মুচড়ে পিছনে নিয়ে সাথে মুখ চেপে ধরলো। রাত্রি ব্যথায় আহ করে উঠল। ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। স্যার আমাকে কি বলবে? স্যারের সাহস আছে আমাকে কিছু বলার? তুই আমার গালে চড় মেরেছিস, আমার জানের দিকে হাত বাড়িয়েছিস, আমার ভালোবাসার বুকে মাথা রেখেছিস। তোকে আমি এত সহজে ছেড়ে দিব না। তোর সাথে আমার শত্রুতার খেলা আজ থেকে শুরু। আমার মেহেরের দিকে যে একবার নজর দেয় তার চোখ ওঠাতে আমি 2 বার ভাবি না। আর তুই তো চোখ নয়, পুরো বডিটাই নিজ ইচ্ছায় পেতে রেখেছিস। তোকে তো আমি মাটিতে পুঁতে দেব। এই বলে মেরু আরো জোরে রাত্রির হাত চেপে ধরলো। মেয়েরা এবার নিজে এসে মেরুকে রাত্রি থেকে সরিয়ে নিল। রাত্রি হাতে ব্যথায় কুকড়ে যাচ্ছে। বেবি, তুমি কিছু বললে না তো ওই মেয়েদের হয়ে পক্ষ নিলে? আমি ওকে ছাড়বো না, ওর শেষ আমি দেখে নিব। তুমি বাসায় আসো, আমি বড় পাপাকে সব বলে দিব। আর তোকে বলছি, মেহেরাব আমার ভালোবাসা, আমি মেহেরাবকে ভালোবাসি। এই রাত্রি চৌধুরী মেহেরাবের চৌধুরী হবে, আর কারণ নয়। স্বয়ং তুইও আমার থেকে বেবিকে আলাদা করতে পারবি না। গট ইট? বলে রাত্রি হন হন করে চলে গেল। মেহরাব এবার আশপাশে চেয়ে সবাইকে ধমক দিয়ে পাঠিয়ে দিল। লোকজন কমে গেল। মেহরাব 2 পকেটে হাত রেখে মেরুর দিকে ফোকাস করলো। মেরু অন্যদিকে চেয়ে আছে, মেহরাবের দিকে একবারও তাকায়নি। মেহরাব বুঝতে পারলো তার মেরুর অভিমান হয়েছে, তাই একটু কাছে এগিয়ে আসলো। মেরুন, আসলে তুমি... পুরোটা বলতে না দিয়ে মেরু হন হন করে হাঁটতে শুরু করলো। মেহরাবও পিছু পিছু মেরুকে ডাকতে লাগলো। মেরুন প্লিজ, তুমি এভাবে মুখ ঘুরিয়ে নিও না। আমার পুরো কথাটা তো শোনো। ইচ্ছে করে এমন কিছুই হয়নি। রাত্রি আমার ছোট চাচ্চুর মেয়ে, ও এমনটাই পাগলামো করে থাকে সব সময়। ভালোবাসি বলে বলে মাথা খাবে। বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি না। আমার বোনের চোখে দেখি। আজও চেয়েছিল ঘুরতে যেতে, ধমকিয়েছি বলে সুইসাইড করতে। রাস্তার মাঝে চলে এসেছিল, তাই ভয়ে টান দিয়ে নিয়ে আসতেই আমার বুকে এসে পড়ে। প্লিজ, তুমি ভুল বোঝো না প্লিজ। মেহরাব বকবক করেই যাচ্ছে, কিন্তু মেরু একটা কথাও বলছে না। ওর খুব কষ্ট হচ্ছে। যত যাই হোক, এমনটা মেনে নেওয়া কারো পক্ষে সম্ভব নয়। নিজ চোখে এমন দৃশ্য দেখলে যে কেউ প্রেমিকের উপর একরাশ অভিমান নিয়ে থাকবে। মেরুও কম নয়, চুপচাপ হেঁটেই চলছে। মেহরাব অনেক কিছু বলার পরেও যখন মেরু একটা কথা বলেনি,
তখন মেহরাবের রাগ উঠে গেল। মেহরাব এবার মেরুর হাত ধরে টেনে উল্টো পথে হাঁটতে লাগলো। মেরু এবার রেগে মেহরাবের হাত ছাড়ানোর ট্রাই করতে করতে বলল, স্যার হাত ছাড়ুন বলছি, আমি বাসায় যাব। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি যাব না, হাত ছাড়ুন বলছি, ছাড়ুন। মেহরাব চুপচাপ করে মেরুকে নিজের বাইকে উঠিয়ে বাইক স্টার্ট দিল। মেরু এখনো না করেই যাচ্ছে, সে কোথাও যাবে না, এর সাথে তো কোথাওই না। মোচড়ামুচড়ি করাতে এবার মেহরাব ধমক দিয়ে উঠল, স্টপ মেরুন, তোমার এমন কেচোর মতো মোচড়ানোর ফলে আমি অ্যাক্সিডেন্ট করে বসবো। একদম চুপচাপ করে বসে থাকো, নয়তো চলন্ত বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। মেরু প্রথম মেহরাবের ধমকে ভয় পেয়ে গেল, চুপচাপ এবার বসে রইল, একটু দূরে সরে বাইকের পিছনে ধরে রেখেছে। মেহরাবের ধমকে এবার অভিমানগুলো পানি হয়ে চোখ দিয়ে অশ্রুসিক্ত হলো, 2-1 ফোঁটা টুপ টুপ করে নিচে পড়ল। বাইকের মিরর থেকে মেহরাব মেরুকে একবার দেখে মুচকি হেসে চলতে লাগলো। বাইক এসে থামলো একটা লেকের সামনে, যেখানে দিঘিটা বয়ে চলেছে খালের মতো বিশাল জায়গা জুড়ে। চারিদিকে গাছ গাছালি, মাঝখানে সরু ইটের রাস্তা, পাখিদের কিচিরমিচির শব্দ। মেরু বাইক থেকে নেমে চারিপাশে দেখতে লাগলো, ভীষণ সুন্দর। মুহূর্তের মধ্যে যেন কিছুক্ষণ আগের ঘটনা ভুলে গিয়ে আনন্দে মেতে উঠল। মেহরাব মেরুর খুশি দেখে নিজেও মুচকি হেসে পকেটে হাত রেখে এগিয়ে আসলো। মেহরাব যখন মেরুর পাশে এসে দাঁড়ালো, মেরু কারো উপস্থিতি বুঝতে পেরে মেহরাবকে দেখে আবার আগের মতো মুখ বেজার করে রাখলো। সে তো ভুলেই গেছিল তার মেহেরের উপর অভিমান নিয়ে আছে। মেরু এবার মেহেরের দিকে একটু দূরে গিয়ে দিঘির পানি দেখতে লাগলো। এই প্লেসটা খুব সুন্দর, তাই না বলো? আমার যখন মন খারাপ হয় তখন আমি এখানে এসে বসে থাকি, তাই আজ তোমাকেও আমার মন খারাপের রাজ্যে নিয়ে আসলাম। কেমন লেগেছে তোমার? মেরু এখনো চুপ, বুকে হাত বেঁধে এক মনে সামনের দিকে চেয়ে কি যেন ভাবতে শুরু করেছে। মেহের আবার কিছু জিজ্ঞাসা না করে মেরুর দিকে এসে এবার এক পলকে চেয়ে রইল। মেরু বুঝতে পারছে কিন্তু কিছু বলছে না, আবার যেভাবে চেয়ে আছে হঠাৎ করে কেমন আনইজি ফিল হচ্ছে। এভাবে প্রায় 5 মিনিট মেহরাব মেরুর দিকে চেয়েই রইল। মেরু আর পারছে না, কি শুরু করে দিয়েছে। অভিমান করেছে সে, অথচ অভিমান ভাঙানোর তো কোনো কিছুই করছে না, উল্টো লজ্জায় ফেলছে। বিরক্তিকর। মেরু চোখ দুটি সামনে স্থির রেখে বলল, কি এভাবে সারের মতো তাকানোর কি আছে? চোখ সংযত করে রাখতে পারেন না? চোখ দুটি গিয়ে ওই রাত্রি শাকচুন্নির উপর ফেলুন, কাজে দিবে। আমার তোমার উপর নজর ফেলতেই ভালো লাগে, কারণ আমার নীলাভ চোখের দৃষ্টি শুধু তোমার জন্যই। উপর মালিক তোমাকে দেখতেই আমার দুটি চোখ দিয়েছে। এই চোখের ভালোবাসাটাও তোমার জন্য, এই চোখের ভাষাটাও তোমার জন্য, এই চোখের সৌন্দর্যটাও তোমারই জন্য। এই চোখের অধিকারিণী হচ্ছই তুমি। আপনার এসব কথা শোনানোর জন্যই কি আমাকে এখানে এনেছেন? যদি তাই হয় তাহলে আমি চললাম, আপনি থাকুন। মেরু ঘুরে যেতে নিতে মেহরাব হাত ধরে টেনে একটা গাছের সাথে মিশিয়ে নিল। মেহরাব দাঁতে দাঁত পিষে কটমট করে মেরুর দিকে চাইল। মেরু বিরক্ত এক চাহনি নিক্ষেপ করলো মেহরাবের দিকে। এটা যেন আগুনে ঘি ঢালার মতো হলো। মেহরাবের মেজাজ বিগড়ে গেল। কি সমস্যাটা কি তোমার? আমি বলেছি না ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, তেমন কিছুই নয়। কেন ওই বিষয়টা নিয়ে পড়ে আছো? ও আমার কাজিন, ওর বুঝ হওয়ার পর থেকেই আমাকে ভালোবেসে পাগলামি করছে। আমি তো ওকে লাই দিচ্ছি না, না আমি ওকে ভালোবাসি। তাহলে কেন এতটা ক্ষেপে আছো আমার উপর? মেরুন, তুমি কিন্তু আমার রাগটাকে কন্ট্রোল করতে দিচ্ছ না। সে কখন থেকে আমি একাই কথা বলে যাচ্ছি, তুমি চুপ করে আছো, কিছু বলছি না, কিন্তু আমাকে অ্যাভয়েড করার চেষ্টা একদম মাথাতে আনবা না বলে দিলাম। 100 বার করব, 1000 বার করব, লক্ষ বার করব, কি করবেন শুনি? আপনি সেই দিন আমায় মিথ্যে বলেছিলেন। ওই দিনও এই হনুমানের নানি আপনার বাইকে ছিল, ওর হাত ধরেছিলেন, আর আজ সোজা আপনার বুকে। বাবা, আপনার জন্য না আমার এখন খুব ইচ্ছে করছে হাততালি দিয়ে ঢোল পেটাতে, কিন্তু না, আমার মুড নেই, তাই বাজালাম না। আর কি বললেন? অ্যাক্সিডেন্ট? জেনে শুনে কিসের অ্যাক্সিডেন্ট মানুষ করে? ও আপনার জন্য পাগলামি করে, আর আমি এত এত ভালোবাসার পরেও তো এই বুকে ঠাঁই পাইনি। কেন পাইনি বলুন? এইভাবে তো কখনো নেননি আমাকে। ওকে কেন নিলেন? ধাক্কা দিয়ে ফেলে কেন দিলেন না? উত্তর দিন। মেরু মেহরাবের বুকে কিল বসাতে লাগলো। মেহরাব মুচকি হেসে এক হাত উঠিয়ে মেরুর সামনে চুল কানের পিঠে গুজে দিল। মেরু মাথা সরিয়ে এবার কান্নাই করে দিল। অভিমানগুলো সামান্য এক বিন্দু স্পর্শতেই যেন মোমের মতো গলে পড়ছে। মেহরাব মেরুকে টেনে বুকে নিয়ে জড়িয়ে ধরল। তখন তেমন সিচুয়েশন ছিল না মেরুন, আমি তোমার, এই পুরোটাই তোমার। এই আমি নয় যেন এক, তুমি বুঝলে? এখন একদম কাঁদবে না,
আমি কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। যখন তুমি কান্না করে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেলো, তখন আমার কিছু একটা করে ফেলতে ইচ্ছে হয়। তুমি কি চাও এই রাস্তার মাঝে আমার ইচ্ছেকে পূরণ করে ফেলি? বাজে প্রলাপ বন্ধ করুন, একদম কথা বলবেন না আমার সাথে। আমি ওই শাকচুন্নিকে ছাড়বো না। ও আমার এই সুন্দর নাদুস নুদুস গালে চর বসিয়েছে। আজ অবধি কেউ আমাকে টোকা দেয়নি, আর ওই শাকচুন্নি আমাকে আপনার জন্য হয়েছে সবকিছু। একদম ছুবেন না আমায়। মেরু মেহরাবকে ধাক্কা দিয়ে সামনের ইটের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। মেহরাব দৌড়ে গিয়ে পাশাপাশি হাঁটতে লাগলো আর সরি বলে বিভিন্ন ভাবে মেরুকে ম্যানেজ করতে লাগলো। কখনো কখনো কান ধরে, আবার কখনো 2 হাত এক করে, আবার মেরুর হাত ধরে নানাভাবে মেরুকে ম্যানেজ করতে লাগলো। মেরুও বিরক্ত হয়ে পাশাপাশি চলতে লাগলো, কারণ আজ এক প্রেমিক তার প্রেমিকার অভিমান ভাঙাচ্ছে। এমন দিন সে অনেক চেয়েছিল, আজ সফল হলো ভেবে মেহরাবের আড়ালে মেরু মুচকি হাসলো। প্লিজ মাম্মা, আমাকে ওটা কিনতে দাও। ভীষণ কিউট, দেখলে না কিভাবে আমার দিকে চেয়ে আছে? ও মনে মনে প্রে করছে ওকে যেন আমার সাথে নিয়ে যাই। ওর এখানে ভালো লাগে না, গল্প করতে পারে না, বড্ড মন খারাপ টেডির। প্লিজ মাম্মা। চুপ বাচাল মেয়ে একটা। এজন্যই তো আমি তোর সাথে মার্কেটে আসতে চাই না। তোর বাবাকে পাঠাই, যখন যেটা দেখবে ওটাই নিবে, পারলে তো দোকান সহ বাসায় নিয়ে বসাবে। এই তোর মাথায় আক্কেল নেই? বড় হয়েছিস তো এখনো বাচ্চাদের মতো বায়না করা ছাড়তে পারলি না? তুমি কিন্তু প্রচুর পরিমাণে আমাকে বকছো। আমি কিন্তু প্রতিটা অক্ষর গুনে রেখেছি। বাবাকে গিয়ে বলে দিব, তখন বুঝবে। মামা ওই যে দেখো, টেডিটা কান্না করছে। ইস, আমাকে বারবার চোখ দিয়ে ইশারা করছে। প্লিজ চলো না, প্লিজ। একটাই তো মেয়ে আমি, এই আবদারটা রাখতে পারো না? তুমি জানো তোমার জায়গায় আমি হলে কি করতাম? আমি হলে ঠিক তুমি বলার আগেই সব কিছু কিনে তোমার সামনে রাখতাম। ভাগ্যিস এমন ভালো কপাল নিয়ে তুমি জন্মাওনি, আমি জন্মেছি। মজা নিচ্ছিস আমার সাথে? আমি টেডি কিনে দেব না। তোমার রুমে টেডির অভাব নেই, তুমি তো ওগুলো ছুঁয়েও দেখো না, সবসময় টাকা ব্যয় করো। তুমি জানো না অপচয় করা ভালো নয়? তা জানবা কিভাবে? বাবা যেমন, মেয়ে তো তেমনই হবে, শুধু আমি একটু ভালো আছি। ভাগ্যিস তোদের বাপ মেয়ের সংস্পর্শে এখনো ধরা খায়নি। বাবার নামে এসব বলছো তো? দাঁড়াও, বাসায় গিয়ে নি সব অক্ষর অক্ষরে নালিশ করে দিব। এই যে টাক্কু কাকু, আপনি সাক্ষী আছেন না বলুন? একদম সাক্ষী থাকবেন। যদি মাম্মা অস্বীকার করে তবে আপনাকে বাসায় নিয়ে সাক্ষী দিব। কেমন কাকু? দোকানে লোকটা বোকা বনে গেল। এদিকে তাহরিনা মেয়ের এমন কাণ্ডে এখনো যে ঠিক আছে এটাই 7 কপাল। সেই প্রায় 2 ঘন্টা ধরে জ্বালিয়ে খাচ্ছে। এটা দাও, ওটা দাও, এটা নিব, ওটা নিব, মোট কথা পুরো দোকানটাই পারলে সে নিয়ে নিবে। এখন জানিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে একটা টেডি বিয়ার নিয়ে। বড় একটা টেডি, সাদা ভাল্লুকের মতো, যেটা মেরুর ভীষণ পছন্দ হয়েছে। চোখগুলি দেখে একে নেবার জন্য তাহরিনাকে তেল দেওয়া হচ্ছে, কারণ টেডিটার চোখ দুটি মেহরাবের মতো নীলাভ। কিন্তু ওই যে কথায় আছে, যে যেমন ঠিক তার সাথে তেমনটাই করো। মেরু যেমন ছাড়ার পাত্রী নয়, তাহরিনা তেমন কিনে দেওয়ারও পাত্রী নয়। মা আমি এখন মিষ্টি তর্কে পার্টিসিপেট করছে। দোকানে সবাই হা করে এদের কথা শুনছে। এই যে ভাইয়া, আপনি সাক্ষী থাকবেন, কে সবার প্রথমে আমাকে রাগিয়েছে। এত বড় করলাম আমি, অর্ধেক আবদার পূরণ করে আসছি আমি, আর আজ বলছি কি না একটা আবদারও রাখিনি। বাসায় নিয়ে আপনাকে সাক্ষী রাখবো। আমার দলে তো থাকবে তুমি, তাকে কেন টানছো মাম্মা? সব সময় আমার জিনিসপত্রের দিকে তুমি নজর ফালাও, এটা কিন্তু মোটেও ঠিক নয়। আমি নজর দিই? আজ বাসায় আসো, তোমাকে মজা বুঝাবো। সব সময় মায়ের জিনিসপত্র টেনে টুনে নিয়ে নিজের দখলে রাখো, আর আজ এখানে বলছো আমি নজর ফেলাই? গিরগিটি মেয়ে একটা। একদম কিনে দেব না। লাগলে এই টেডি আমি কিনে আমি নিজেই একে ভরণ পোষণ করবো, তবু তোমাকে কিনে দেব না। খবরদার, এটা আমার, তুমি একদম নজর দিবে না। এখন টাকা পে করো, আমি এটা নিব। পারলে নিজে কিনে নাও। তাহরিনা ভ্রু দুটো নাচাচ্ছে, কারণ মেয়েকে এই মুহূর্তে জব্দ করতে সেই মজা পেয়েছে। এখন কি করবা সোনা বাচ্চা? সেই মামামের কাছে আসতে হবে। এদিকে মেরু দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। আজ তুই মামে মার্কেট করতে বের হয়েছে। মেরু খুব জোর করেছে, তার নাকি ড্রেস সব পূরণ হয়ে গিয়েছে, নতুন ড্রেস লাগবে। তারিনারও কিছু কিনতে হবে, তাই আশা। কিন্তু মার্কেটে এসে মেরুর পার্স ব্যাগ আনতে ভুলে গিয়েছে, সাথে কার্ডও নেই। তাই বাধ্য হয়ে তাহরিনার থেকে মার্কেট করতে হচ্ছে, আর তাহরিনাও মজা নিচ্ছে। মেরু এবার বাধ্য হয়ে তাহরিনার কাছে আসলো। মাম্মা, ও মাম্মা,
তুমি না ভেরি ভেরি স্ট্রবেরির মতো সুইট মম, আমার বেস্ট মাম্মাম। তোমার সাথে কি আমি তর্ক করতে পারি বলো? আমি তো এতক্ষণ দুষ্টুমি করছিলাম। তুমি বুঝতেও পারোনি, একদম অবুঝ। আমি পাপ্পাকে কেন তোমার ব্যাপারে কিছু বলবো? একদম না। এই যে দেখো, ঠোঁটে আঙুল রেখেছি, কিছুই বলবো না। এখন কিনে দাও না মাম্মা। মেরুর এমন পরিবর্তন দেখে তাহরিনার খুব হাসি পেল, কিন্তু হাসি চেপে রেখে ভ্রুজোড়া কিঞ্চিত আরো বাঁকালো। মেরু এখনো ভ্যাটকাচ্ছে। ও যে তাহরিনাকে পটাচ্ছে, পাম্পটি দিচ্ছে, তাহরিনা ভালো করেই জানে। তাহরিনা মুচকি হেসে বলল, থাক থাক, আর আলু পাম দিতে হবে না। আমি জানি তুমি কোন জালের মাছ। এখন পাম দিচ্ছ, বাসায় গিয়ে ঠিক বোম ফাটাবে। হ্যাঁ, বুঝি না আমি? পেটে ধরেছি, তোমার রগে রগে সব দুষ্টু বুদ্ধি আমার জানা আছে। এবার যাও, নিয়ে আসো, আমি এখানটাতেই দাঁড়িয়ে আছি। মেরু তাহরিনাকে জড়িয়ে একটা চুমুকে দৌড়ে গেল। এদিকে তাহরিনা হেসে দিয়ে বলল, পাগলি মেয়ে আমার, কত বড় হয়েছে, এখনো বাচ্চাটি রয়ে গিয়েছে। কয়দিন পর বিয়ে দিতে হবে। আর এই মেয়ে কি না, একে যে কোন ছেলে বিয়ে করবে আল্লাহ জানে। আল্লাহ, তুমি আমার মেয়েকে ভালো রেখো সবসময়, এভাবেই ওকে হাসি খুশিতে সুখী করে রেখো। এই পুচকুনি মেয়ে, এটা আমি পছন্দ করেছি, আমাকে দাও এটা। পেছনে কারো এমন কথা শুনে তাহরিনা শিখা দুজনেই সেদিকে চাইল। যে মেরুকে দেখে দুই মা মেয়ে হা হয়ে চেয়ে রইল। এত সুন্দর একটা মেয়ে বিশ্বাসই হচ্ছে না, বড় মনে হচ্ছে কোনো এক লাল পরী। ওদের দুজনকে এভাবে চেয়ে থাকতে দেখে মেরু কপাল কুঁচকে নিল। এভাবে হা করে দেখার কি আছে, আগে কখনো দেখেনি। মেরু আশেপাশে চেয়ে দেখে সবাই তাকিয়ে আছে ওর দিকে বড় বড় চোখ দিয়ে। এদের এমন কাণ্ডে মেরুর এখন এই মুহূর্তে লাগছে সে চিড়িয়াখানার কোনো এক জন্তু, যার জন্য পর্যটকরা ওর দিকে চেয়ে চেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এবার মেরুর খুব বিরক্ত হলো, তাই একটু জোরেই বলল, এই সবাই আমার দিকে এইভাবে চেয়ে কি দেখছেন? আমি কি কোনো চিড়িয়াখানার পশু পাখি? এত দেখার কি আছে? জীবনেও কোনোদিন দেখেননি কাউকে? সবাই মেরুর কথায় চোখ ফিরিয়ে নিয়ে যে যার কাজে লেগে পড়ল। এদিকে মেরুর কথা মনে হচ্ছে ওদের দুজনের কানে এখনো পৌঁছায়নি, তাই একইভাবে চেয়ে আছে। মেরু এবার সামনে এসে হাতের আঙ্গুল দিয়ে তুড়ি বাজালো, সাথে সাথে ওদের ধ্যান ভাঙলো। ও হ্যালো আন্টি, এভাবে কি দেখছিলেন? আর এই যে পুচকুনি, এটা আমি আগে পছন্দ করেছি, এটা আমাকে দাও, তুমি অন্যটা দেখে নাও। না, এটা আমার, আমি এটাকে আগে পেয়েছি, তুমি অন্যটা নিয়ে যাও। মেরু চোখ ছোট ছোট করে ফেললো। ইস, বললেই হলো অন্যটা নিব। কেন রে, এইটাতে মেরুর নজর পড়েছে। এত সহজে ছাড়ার পাত্রী তো আমি নই। এতক্ষণ মামার সাথে তর্ক করেছি, এখন এদের সাথে? উফ, আল্লাহ হেল্প মি। মনে মনে মেরু প্রস্তুতি নিচ্ছে, তখনই তাহমিনা মেরুর গাল ধরে টেনে টেনে দেখছে। মেরু তো বোকা বনে গেল। এমা কত সফট, কি সুন্দর লাগছে। রেড ফেরি ভীষণ কিউট। চোখ দুটি হরিণীর মতো, গাল দুটি মনে হচ্ছে তুলোর চেয়েও নরম। আবার টেম্পনও দেখছি আছে। ইস, মন যাচ্ছে আমার ব্যাগে ভরে নিয়ে চলি বাসায়। হ্যাঁ রে শিখা, তোর পছন্দ হয়েছে ফেরিকে? মামনি, ফেয়ারিটা খুব কিউট, নিয়ে চলো না আমাদের সাথে। মেরু ওদের দুজনের কথায় চোখ বড় বড় করে ফেললো। এরা কোনো দেশের এলিয়েন নাকি? আমাকে তারা এলিয়েন ভাবছে? কোনটা জানা নেই, বলা নেই, গাল ধরে টানলো কেন? ইস, আমার সাধের গাল দুটি। এই ফেরি, তুমি থাকো কোথায়? তুমি এত সুন্দর, ইস, আমার মনের মতো একদম। এতদিন পর তোমাকে খুঁজে পেলাম। আমার কতদিনের শখ ছিল কবে আমি এমন একটা ফেরির দেখা পাবো। আজ অবশেষে পেয়ে গেলাম, ভীষণ আনন্দ হচ্ছে। ইস, এই ফেরি, বলো না তোমার নাম কি, থাকো কোথায়? আপনি কি বলছেন আন্টি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ফেয়ারি বলে বলে ডাকছেন কেন? আমার নাম মেরু, আমি এই এলাকাতেই থাকি। ইস, কি ভয়েস, আমি পাগল হয়ে যাচ্ছি। শিখা, আমার ফোনটা বের করো তো মা, আমি একে আমার ফ্রেমে বন্দি করব। কি সুন্দর নাম, কি মায়াবী। আমার তো চোখ ফেরাতেই দায় মনে হয়ে যাচ্ছে। এদিকে মেরু পড়ে গেল মহা ঝামেলায়। এ কোন পাল্লায় পড়লো? ছেলেরা তো ঠিক ছিল, আর এখন এই আন্টি পর্যন্ত তাকে। ছি ছি ছি, এর জন্যই বলে বেশি সুন্দর হওয়া ঠিক নয়। অবশ্যই তো ভালোই হলো, মেহেরের বউ সবচেয়ে সুন্দর হবে। মামনি, তুমি কিছু মনে করো না, আমার সাথে সেলফি তুলবে একটা প্লিজ? আমি বাসায় গিয়ে তোমাকে দেখাবো সবাইকে।
তোমার মতো এমন মেয়ের খোঁজই তো চাই আমি, আমার একমাত্র ছেলের জন্য। আমার ছেলেটা যে সুন্দর না, তোমার সাথে হ্যাপি মানাবে, একদম মিষ্টি আর মাছির মতো। মেরু কিছু বলতে নিবে, তাহমিনা সুযোগ না দিয়ে ছবি তুলে নেয়। এদিকে তাহমিনা দাঁড়িয়ে থেকেও মেয়ে আসছে না দেখে ভিতরে চলে আসে। আবার তাহমিনার খুশি দেখার মতো নয়, মনে হচ্ছে আকাশের মস্ত বড় চাঁদটা নিজে একা দখলে নিয়ে নিয়েছে। আজ থেকে এই চাঁদের মালিক সে, আর কারো না। এমন ভাব দেখাচ্ছে মেয়েরও একটু অবাকই হলো। কি সব ছেলের কথা বললো, পছন্দ ভালো লাগা এগুলো কি? আন্টি আর না প্লিজ, এই যে পুচকুনি, দাও আমার টেডি, আমাকে দাও। আমার মাম্মা বাহিরে দাঁড়িয়ে আছে, যেতে হবে তো। এটা আমি নিব, তোমাকে দিব না। তুমি আমার সাথে যাবে আমার বাসায়, তাহলে খেলতে দেব তোমায়। পুচকুনি, এটা আগে আমি দেখেছি, আমি টাকা পে করে দিয়েছি, তুমি অন্যটা দেখো। মেরু হাত দিয়ে ছিনিয়ে আনতে চায়, কিন্তু শিখা দিবে না, জোর করে নিতে যাচ্ছে। এদিকে তাহমিনা মেয়ের এমন কাণ্ড দেখে পিছন থেকে মেরু বলে ধমক দিয়ে উঠল। তাহমিনা কিছু না বলে চুপ করে ওদের ঝগড়া দেখছিল, কারণ তাহমিনা জেগে জেগে সংসার অব্দি মেরুকে নিয়ে গেছে। হচ্ছে কি মেরু, তুমি এই বাচ্চা মেয়েটির সাথে এমন মিসবিহেভ করছো কেন? মাম্মা, এই টেডিটা দিতে বলো, আমি কিন্তু কান্না করে দিব। ও বাচ্চা মেয়ে, তুমি নাও। আর কান্না করলে ও কাঁদবে, তুমি কেন? বাচ্চা থেকে শিখে নাও, ভালো করে বললেই তো বাচ্চাটা শুনে। মেরু এবার সত্যি সত্যি কেঁদে দিল। তাহমিনার এবার ধ্যান ফিরল। মেরুর কান্না দেখে শিখার দিকে চাইলো, পরে তাহরিনার দিকে তাকাতে থমকে গেল। তাহরিনারও সেম অবস্থা। মামনি, এই ফেয়ারিটা খুব দুষ্ট, আমার সাথে ঝগড়া করেছে, আমার ট্যাডি নিতে চাচ্ছে। এখন দেখো বাচ্চাদের মতো কাঁদছে, আমি কি ট্যাডি দিয়ে দিব? তারিন তুই? তাহু তুই? দুজনেই দুজনকে জড়িয়ে ধরলো। কতটা বছর পর একে অপরের সাথে সাক্ষাৎ, দুজনের চোখেই জল। মেরু কান্না থামিয়ে ভ্রু কুঁচকে নিল, কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। কত বছর পর আবার তোকে এভাবে দেখবো ভাবতেই পারিনি, বিশ্বাস কর। আমি তো ভেবেছিলাম হারিয়ে ফেলেছি তোকে। কেমন আছিস? ছোট মামনি কেমন আছে? ওই তো আমার মেয়ে মেরু। ও কি তোর সাথে কোনো বেয়াদবি করেছে নাকি? বল, আমি বকে দিব। এমা, কি বলিস? এই ফেরি তোর মেয়ে? মাশাআল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সেই 10 বছর বয়সে দেখেছি, কত বড় হয়ে গিয়েছে। হ্যাঁ রে, এটা কি তোর ছোট্ট মেয়ে? মাশাআল্লাহ, মামুনি কত কিউট হয়েছে। তোমার নাম কি সোনা বাচ্চা? আন্টি, আমার নাম শিখা চৌধুরী। বাহ, ভারী মিষ্টি তো। তো বাবার খবর কি? বাবাই অনেক বড় হয়ে গিয়েছে। ভাইয়া ভালো আছে তো? সবাই ভালো আছে। একে একে ওদের অনেক গল্প হলো। মেরু চুপচাপ দাঁড়িয়ে থেকে মায়ের আর মায়ের বান্ধবীর গল্প শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেল। বর্তমানে রেস্টুরেন্টে বসে বসে ঝিমুচ্ছে, তবুও গল্প শেষ হচ্ছে না। এদিকে এত বছর পর দুই বান্ধবীর কথা শেষ নেই, অনেক কথা জমা হয়ে আছে, তাই যা পারছে শেয়ার করে নিচ্ছে। এক পর্যায়ে প্রায় 1 ঘন্টা 30 মিনিট 15 সেকেন্ড পর ওরা সবাই উঠে দাঁড়ালো। বাসার ঠিকানাও দেওয়া হয়ে গেছে, মেরুকে বাসায় নিয়ে যাবার ইনভাইটও হয়ে গেছে। শিখা টেরিটা মেরুকে দিয়ে অন্য টেরি নিয়ে চলে গিয়েছে। সবশেষে ওরা বাসায় এসে পৌঁছালো। ওই মেয়েটির হয়ে কেন ওকালতি করলে? ভালোবাসো ওই ফকিনীর বাচ্চাকে? উত্তর দাও বেবি, আমার মাঝে কি নেই যে তুমি আমাকে ভালোবাসছো না? বলো, উত্তর চাই। আমি কোনো সিন ক্রিয়েট চাচ্ছি না রাত্রি, তুই তোর রুমে যা। আমি বারবার বলেছিলাম নক না করে আমার রুমে প্রবেশ করবি না, বলেছিলাম কিনা বল? আগে আমার উত্তর চাই। ওই অসভ্য লম্পট মেয়েটিকে ভালোবাসো তুমি, তখন কেন ওর হয়ে কথা বললে? সবার সামনে ও আমাকে অপমান করেছে, আর তুমি চুপ হয়ে দেখে গিয়েছো, একটা কথাও বলনি। ও আমাকে প্রথমে চড় মেরেছিল, আর তুমি ওর হয়ে সাপাই গিয়েছো। সত্যি করে বলো তো, তোমাদের মাঝে কি চলছে? ভালোবাসো দুজন দুজনকে?